দিনটি ছিল বৃহস্পতিবার, ক্রুসিফিকেশনের ঠিক আগের রাত। যিশু তার 12 জন ভক্তের সাথে বসেছেন রাতের খাবার খেতে। যিশু সহ লাস্ট সাপারে সেদিন উপস্থিত ছিলেন মোট 13 জন। সেদিনের পর থেকেই জুডাসকে ধরা হয় সেই 13 নম্বর সঙ্গী, যে প্রতারণা করেছিল। ফ্রাইডে দ্য 13th অনেকে বলে সেদিন থেকেই ক্যালেন্ডারের অভিশপ্ত দিন হিসেবে পরিচিত এই দিনটি। এরপর ফ্রান্সের কিং ফিলিপ IV 1307 অক্টোবর মাসের 13 তারিখে শত শত নাইট টেম্পলারকে অ্যারেস্ট করেন। এরকম আরো বহু ঘটনা ঘটে এই দিনটিকে ঘিরে। হে তো অনেক আগের দিনের কথা। পশ্চিমে অনেক দেশে এখনো এই দিনে প্লেনের টিকিটের দাম পড়ে যায়। বস গুরুত্বপূর্ণ মিটিং এড়িয়ে চলেন, ক্যান্সেল করে দেন। সবাই আতঙ্কে থাকেন, না জানি কি অশুভ ঘটে এই দিনটায়। হতে পারে পুরো ব্যাপারটাই সুপারস্টিশন, কিন্তু মনের কোণে কোথায় যেন কে ফিসফিস করে বলে যায়, আচ্ছা যদি কিছু হয়। তবু অনেকেই বলেন ইতিহাসে এই দিনটির সত্যি কোনো ভিত্তি নেই, এটা নেহাতি সুপারস্টিশন। এই বিষয়ে অদ্ভুত কথা বলে মনোবিজ্ঞান। সুপারস্টিশন নাকি অনেক সময় আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। একটা উদাহরণ দেই। ধরুন একজন ক্রিকেটার একদিন একটা হেলমেট পরে সেঞ্চুরি করলেন। অনেক সময় ক্রিকেটার সেই হেলমেটটাকেই পরের ম্যাচে পরতে চান আর একটা সেঞ্চুরির আশায়, অথবা ফর্ম পড়ে গেলে আবার সেই হেলমেটটি তিনি খুঁজে বের করেন। ফ্রাইডে দ্য 13th হয়তো এমনই কিছু। জানেন তো, মানুষ যা দেখতে চায় তাই সে দেখে, যা ঘটাতে চায় তাই ঘটে। আমার নয়, কথাগুলো বিজ্ঞানের। কালো বিড়াল রাস্তা কাটলে তারপরও কেন বুকের ভেতর ছ্যাদ করে ওঠে? কেন এক শালিক দেখলে চোখ ফিরিয়ে নিই আমরা? কে মনের কোণে ফিসফিস করে বলে বিপদ আসছে, সাবধান? কখন আসে সুপারস্টিশন? যখন মনে হবে লাইফটা আপনার কন্ট্রোলে নেই, যখন কাজের চেয়েও ভাগ্যের ওপর বেশি নির্ভরশীল হতে চান আপনি। ভুলে যান কাজ আপনার সবকিছু বদলে দিতে পারে। কি কি করতে মানা? এই দিনে ঘরের ভেতর ছাতা মেলতে মানা, কারণ ব্যাপারটা নাকি ভীষণ রকম অশুভ। ঠিক যেমন কোনো বনের পাখিকে হঠাৎ বাসার কোথাও দেখে ফেললে মৃত্যু সংকেত। এই দিন ভয় পেয়ে কেউ সাথে কাঠ বা লোহার টুকরা রাখলেও অবাক হবেন না। এই দিনে দূরে কোথাও যেতে মানা, আয়নার সামনে দাঁড়াতে মানা, কারণ ভাঙা আয়নার সামনে দাঁড়ালে 7 বছর দুর্ভাগ্য আপনার পিছু ছাড়বে না। অথচ এই দিনে নাকি অ্যাক্সিডেন্ট সবচেয়ে কম হয়। মানুষ না বের হলে অ্যাক্সিডেন্ট হবে কিভাবে? 13 জন মিলে এই দিন রাতের খাবার খেতে মানা। যদি খান তাহলে অনেকেই একটা শূন্য চেয়ারে টেডি বেয়ার বসিয়ে দেন। ভাবুন একবার অবস্থা। এই দিনে বিয়ে করতে মানা, প্লেনে চড়া মানা, দুশ্চিন্তা করতে মানা, কারণ তা আপনাকে আরো খারাপ কিছুর দিকে নিয়ে যেতে পারে। এই দিনটির কথা কাউকে মনে করিয়ে দিতে মানা। নাইফ এবং ফর্ক টেবিলে ক্রস করে রাখা মানা। প্রিয় মানুষের সাথে দেখা করতে মানা। কিছু কিছু মাছের নাম মুখে আনতে মানা। যেদিকে ফিরে ঘুমাবেন সেদিক দিয়েই ঘুম থেকে উঠতে মানা। ডিমের খোসা পোড়াতে মানা। আসলে 13 সংখ্যাটা এই কারণেই কি অশুভ? কোনো কোনো হোটেলে রুম নম্বর 13 নেই, অথচ ইটালিতে এই সংখ্যাটি শুভ। বরং চায়না, থাইল্যান্ড, ভিয়েতনামে 7 হচ্ছে অশুভ সংখ্যা। আসলে সব দেশেই এমন সুপারস্টিশন কিন্তু রয়েছেই। ওই যে এদেশে যেমন কালো বিড়াল আর শালিকের কথা বললাম, তেমনি পশ্চিমে এই ফ্রাইডে দ্য 13th। আচ্ছা, আপনার জীবনেও কি এই দিনটিকে ঘিরে ঘটেছে অদ্ভুত কোনো ঘটনা? নাকি অনেক সেলিব্রিটির মতো এই দিনটিতে আপনার জন্ম? ভীষণ শুভ এই দিনটি আপনার জন্য। অনেকে বলেন ফ্রাইডে দ্য 13th 20 শতাব্দীর সৃষ্টি একটি ভ্রান্ত ধারণা। আমরা তর্কে যাব না, শুধু বলবো নিজেকে ভয় দেখাতে নেই, তাহলে ভয় পেয়ে বসে। ফ্রাইডে দ্য 13th
ক্যালেন্ডারের আরো অনেক দিনের মতো একটি দিন, এটা ভাবাই সবচেয়ে নিরাপদ। না হলে বিপদ আসতে কতক্ষণ। আর একবার যদি এই দিনে খারাপ কিছু ঘটে, আর কিচ্ছু দরকার নেই, ঘুরে ফিরে সব দোষ দেবেন এই দিনটিকেই। ফ্রাইডে দ্য 13th ভালো যাক আপনার। ঠিক যেভাবে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে। নতুনভাবে নতুন অনুষ্ঠান আরো ভয়ঙ্করভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। আমি সুকান্ত মাইতি, বর্তমানে সৌদি আরব থেকে ইমেলটি করছি। ফ্রাইডে দ্য 13th নিয়ে অতীত থেকে বর্তমান সর্বক্ষণই প্রায় সবার কাছে একটি চর্চিত বিষয় এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। কেউ বা অশুভ বলে, কেউ বা বাতিক বলে উড়িয়ে দেয়। আমার জীবনে একটি অন্ধকারময় রাত্রির আতঙ্কিত মুহূর্তের সাথে কাকতালীয়ভাবে জড়িয়ে আছে এরকমই একটি ফ্রাইডে দ্য 13th। তবে সেটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য আজও ধোঁয়াশা। কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাই। আজকে থেকে প্রায় 10 বছর আগে 2009, আমি তখন কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র। আমরা 5 বন্ধু, রাকেশ, তারেক, রাহুল, শামীম ছদ্মনাম ও আমি মিলে ঠিক করি ফ্রাইডে দ্য 13th একটা অ্যাডভেঞ্চারাস কিছু করব, একটা ট্যুর করব। আর সে বছর রাকেশের বার্থডে 14th নভেম্বর। এর আগের দিনই ছিল ফ্রাইডে দ্য 13th, তাই ডাবল মজা হবে বলে আগে থেকেই সব বুক করে রাখি। রাজস্থান জয়সালমের ট্যুর স্পেশালি ভারতের সবচেয়ে হন্টেড প্লেসগুলোর মধ্যে একটা। কুলাধারা গ্রাম জয়সালমীর থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে, তাই ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা। যদিও আমাদের মধ্যে রাহুল একটু ভীতু ছিল। সময় মতো পৌঁছে আমরা জয়সালমীর থেকে প্রায় 150 কিলোমিটার মরুভূমির মাঝে 2 দিনের জন্য ডেজার্ট সাফারি করতে যাই এবং সেখানে টেন্টের ব্যবস্থা ছিল। 13 নভেম্বর দুপুরের পর আমরা জয়সালমীর থেকে ফেরার উদ্দেশ্যে রওনা দেই, পথে সন্ধ্যাবেলা কুলধারা দেখে ফিরব বলে। টেন্ট ছেড়ে ঘণ্টা দেড়েকের মতো হয়েছে আমরা ধূসর মরুভূমির বুক চিরে ধীরে ধীরে লালচে হয়ে যাওয়ার সূর্যটাকে পেছনে ফেলে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎই শুরু হয় বালুর ঝড়। এখানে বিকেলের দিকে এই ধরনের ঝড় মাঝে মধ্যেই হয়, তবে তা বেশিক্ষণ থাকে না। সেদিন ঝড় থামতেই চায় না। আমরা চুপচাপ গাড়ির সমস্ত জানালা বন্ধ করে বসে আছি ঝড় থামার অপেক্ষায়। প্রায় ঘণ্টা 2 পর যখন ঝড় থামল, ততক্ষণে সূর্য অস্ত গেছে। এদিকে অন্ধকার যেন আমাদের ধীরে ধীরে গ্রাস করছে। এত কিছুর মাঝখানে সবচেয়ে বড় সমস্যা হল রাস্তা। সমস্ত রাস্তাই তখন বালিতে ডুবে গেছে। আসলে মরুভূমির মাঝে এই রাস্তাগুলো 2 দিকে বালু সরিয়ে কোন রকম গাড়ি চলাচলের কাঁচা রাস্তা। পিচ হাইওয়ে আরো প্রায় 50 কিলোমিটার দূরে। আবার সেখান থেকে হাইওয়ে ধরে কুলাধারা হয়ে জয়সালমীরের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। বুঝতে পারলাম দিক ঠিক করে হাইওয়ে পৌঁছে জয়সালমীর যেতে বেশ রাত হতে পারে। সেদিন আবার ফুলমুন, চাঁদের আলোয় কুলাধারা দেখব ভেবে ভীষণ এক্সাইটেড। এদিকে রাহুল ভয়ে থতমত। আমরা আবার রওনা দেই। কোন রকমে কাঁচা রাস্তা শেষ করে আমরা যখন হাইওয়েতে পৌঁছালাম তখন রাত 8:15 মতো বাজে। যদিও আমাদের কাছে ওটা তেমন কোনো রাত না, তবুও লোকালয় অনুযায়ী তখন বেশ রাত। হাইওয়ের মোড়ে যে 2-3টা ছোট পান চায়ের দোকান ছিল, জল খাবারের দোকান ছিল, তাও সব বন্ধ। আসলে এই রুটের শেষ বাস সন্ধ্যা 6টায়। তারপর রাস্তা পুরো ফাঁকা। ড্রাইভার একটু ভয়ে ভয়ে বলে সদ্য শীতকাল ঢুকছে, তাই একটু একটু কুয়াশাও নামতে শুরু করেছে রাতের দিকে। গাড়ির হেডলাইটের আলোয় যতটুকু দেখা যায় শুধু ধোঁয়াশা।
দুই পাশের ধূসর বালু আর তার মাঝ বরাবর দু একটা কাঁটা ঝোপঝাড়ের গা ঘেঁষে একে বেঁকে কালো সাপের মতো শুয়ে আছে কালো পিচের হাইওয়ে। আরো ঘণ্টাখানেক যাওয়ার পর গাড়িটা শো আওয়াজ করতে করতে একে বেঁকে থেমে গেল। টায়ার পাংচার। আমরা সবাই গাড়ি থেকে নেমে ধোঁয়াশা ভরা চারিদিকে পরিবেশটা দেখতে লাগলাম। চাঁদের আলোয় যতদূর দেখা যায় ধুধু মরুভূমি। রাহুল ভয়ে গাড়ি থেকে নামল না। আমরা বাকিরা সব ঠিক করলাম যতক্ষণ ড্রাইভার চাকা বদলাচ্ছে ততক্ষণ হাইওয়ে বরাবর সামনের দিকে হেঁটে রোমাঞ্চ রোমহর্ষক পরিবেশটা উপলব্ধি করতে থাকব। যেমন কথা তেমন কাজ। এদিকে ড্রাইভার আমাদের বাধা দেওয়ার অনেক চেষ্টা করল এবং বলল আর প্রায় 1 কিলোমিটার পরেই কুলধারা এলাকা শুরু হবে, আমরা যেন না এগোই। আমরা, আরে কিছু হবে না, ড্রাইভার তুমি গাড়ি ঠিক করে রাহুলকে নিয়ে এসো, আমরা না হয় হাঁটতে হাঁটতে যতটা পারি এগিয়ে যাই, রাকেশ হিন্দিতে বলে উঠল। গাড়িটাকে পেছনে ফেলে মোবাইল টর্চ লাইটের সাহায্যে আমরা 4 জন ধীরে ধীরে থমথমে ধোঁয়াশার মাঝে মিলিয়ে যাই। প্রায় 20-25 মিনিট হাঁটার পর দূরে একটা মিটমিটে আলোর রেশ দেখতে পাই। আর কিছুটা কাছে আসতেই দেখতে পাই চারিদিকে থমথমে ফাঁকা এলাকায় রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকান। দোকানে এসে দেখতে পাই একজন রোগা জীর্ণ বুড়ো অল্প কিছু বিস্কুট আর জিনিসপত্র নিয়ে একটা মিটমিটে ভাঙা ল্যাম্প চালিয়ে দোকান সাজিয়ে বসে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় ছেঁড়া অনেক দিনের পুরনো ময়লা রাজস্থানী পাগড়ি। চোখগুলো প্রায় দেখাই যায় না, যেন কোনো এক গভীর গর্তে হারিয়ে গেছে। ঝুপড়িটার গা ঘেঁষে একটা কাঁচা রাস্তা পশ্চিমে ধূসর মরুভূমিতে হারিয়ে গেছে। চোখ কচলে চাঁদের আলোয় আরো একটু ভালো করে দেখতে গিয়ে যেটুকু বুঝতে পারি পশ্চিমে সেই রাস্তাটি সম্ভবত একটা গ্রামে মিশে গেছে। মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, তবে কি এটাই সেই? এমন সময় একটা কর্কশ কণ্ঠস্বর বুকের মধ্যে ছ্যাঁত করে লাগে, বাবুরা ওটাই কুলাধরা গ্রাম, রাজস্থানী হিন্দি ভাষায় বুড়োটা বলে। আমরা সবাই চমকে গিয়ে পেছন ফিরে বুড়োটার দিকে তাকাই। বুড়োটা একটু খিলখিল করে হাসতে থাকে, যেন হাসিটা লুকানোর চেষ্টা করে। সেই প্রথম যেন নিজের হৃদস্পন্দনের ঠিপ ঠিপ আওয়াজ শুনতে পারছিলাম আমি। ব্যাপারটা সামাল দিয়ে রাকেশ জিজ্ঞেস করে উঠল, তুমি কি করে জানলে যে আমরা কি খুঁজছি? আসলে এখানে রাতে যারা আসে তারা ওই কুলাধরা গ্রামেই যেতে চায়। আমি এত রাত পর্যন্ত দোকান দেই, যদি 2-1টা কিছু বিক্রি হয়। আপনারা চা খাবেন বাবুরা? খাঁটি দুধের চা আছে, উটের দুধ। এই বলে বুড়োটা আমাদের দিকে তাকিয়ে থাকে। এই কয়েক মিনিটের কথোপকথনের মাঝে একটা অস্বাভাবিক ভয়ঙ্কর পরিবর্তন লক্ষ্য করি। সেই প্রায় অন্ধকারে ডুবে থাকা চোখের মনি যেন হঠাৎই মিটমিটে ল্যাম্পের আলোয় জলজল করছে। এ যেন এক লোলুপ দৃষ্টি। ব্যাপারটা তারেক, শামীম আর আমি লক্ষ্য করলেও বুঝলাম রাকেশ খেয়াল করেনি। তাই তৎক্ষণাৎ বলে উঠল, যা ঠান্ডা পড়েছে, দাও ভালো করে 4টা কড়ক চা বানিয়ে দাও। আমরা রাকেশকে একটু কাছে টেনে ব্যাপারটা বলতে যাব। মিনিট খানেকও হয়েছে কিনা সন্দেহ। এমন সময় বুড়োটা আবারও কর্কশ কণ্ঠে চা রেডি বলে ডেকে উঠল। সেই প্রথম ভয় কি জিনিস অনুভব করলাম। শিরদাঁড়া দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল। না চাইতেও চায়ের গ্লাসটা ধরতে যাব, এমন সময় পেছন থেকে সজোরে একটা গাড়ি ব্রেকের আওয়াজ, সেই সঙ্গে গাড়ির হর্নের শব্দ। চমকে গিয়ে পেছন ফিরে দেখি আমাদের গাড়ি। ড্রাইভার গাড়ি থেকে নেমে একরকম প্রায় ছুটে এসে আমাদের হাত ধরে টানতে লাগলো আর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আপনারা কিছু খাননি তো? তাড়াতাড়ি গাড়িতে উঠুন। কি, কেন? সব গাড়িতে বলছি, তাড়াতাড়ি গাড়িতে উঠুন। আমি রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গাড়িতে গিয়ে বসলাম। দেখি রাহুল ভয়ে কাঁপছে। এদিকে গাড়িতে বসার সঙ্গে সঙ্গে ড্রাইভার গাড়ির এক্সেলেটারে জোরে পুশ করে স্পিড 50-এর ওপর তোলে এবং গাড়ির সমস্ত জানালা কাঁচ লক করে দেয়। কিছু বুঝে ওঠার আগেই তারেক হঠাৎ আঁতকে ওঠে। তারেকের দিকে তাকাতেই আমাদের রক্ত হিম হয়ে যায়। রাহুল চিৎকার করে ওঠে, প্রায় অজ্ঞান।
গাড়ি ততক্ষণে ফুল স্পিড ধরে নিয়েছে। দেখি অলৌকিকভাবে সেই বুড়োটা গাড়ির সমান স্পিডে দৌড়াচ্ছে, চায়ের গ্লাস হাতে করে গাড়ির জানালায় টোকা দিচ্ছে। সে এক বিভৎস ভয়ঙ্কর চেহারা। আমরা আতঙ্কে প্রায় ঘোরের মধ্যে পড়ে গিয়েছিলাম। তন্দ্রা ভাঙল তীব্র আলোর ছটায়। গাড়ির জানালার বাইরে দেখি বুড়োটা আর নেই, কিন্তু তার পরিবর্তে একটা জ্বলন্ত আগুনের গোলা। দেখি গোলাটি হঠাৎ থেমে গিয়ে পেছনের দিকে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো, আর সেই সঙ্গে এক বিভৎস কর্কশ চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। উপরওয়ালাকে একটা ধন্যবাদ দিয়ে একটু থিতিয়ে তারপর ড্রাইভার কাছে আসলে ঘটনাটা কি জানতে চাইলাম। ড্রাইভার জানায়, সাহেব, ওটা কোনো বুড়ো না, একটা অশরীরী আত্মা। আমার বাবুজির কাছ থেকে শোনা। বেশ কয়েক বছর আগে এরকম এক রাতে এক কাপলকে জয়সলমীর নিয়ে ফিরছিলাম। আমার মানা করা সত্ত্বেও গাড়ি থামিয়ে ওই বুড়োর দোকানে চা খাওয়ার পর হঠাৎ পাগলের মতো চিৎকার করতে করতে কুলাধরা গ্রামের দিকে ছুটে গিয়ে মিলিয়ে যায়। আমি কোন রকমে যান নিয়ে পালিয়ে আসি। পরের দিন পুলিশ গিয়ে খুঁজে দেখি গ্রামের মধ্যে ওদের ছেঁড়া কাটা লাশ। সবাই ভয়ে কাঠ হয়ে শুনছিলাম। ফ্রাইডে দ্য 13th কি সত্যি অশুভ, নাকি এটা আমাদের সাথে ঘটে যাওয়া এক কাকতালীয় ঘটনা? এই সব ভাবছি। এমন সময় হঠাৎই গাড়ির গতি কমায় ড্রাইভার। আমরা জানতে চাইলে ড্রাইভার ফ্রন্ট গ্লাস দিয়ে সামনের দিকে দেখতে বলে। আমরা তাকাতে আবার ভয়ে শিউরে উঠি। দেখি গাড়ি যত সামনের দিকে এগোচ্ছে ততই দূরে কুয়াশার মাঝে একটা সাদা ছায়া মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। খানিকটা কাছে আসতে দেখতে পেলাম একটা সাদা সালোয়ার কামিজ পরিহিত, তার ওপর ডক্টর কোট চাপানো মেয়ে ছোট্ট ডক্টর ব্যাগ হাতে দাঁড়িয়ে হাত দেখিয়ে লিফট চাইছে। এত রাতে ব্যাপারটা বেশ অস্বাভাবিক। ড্রাইভার গাড়ি থামাতে রাজি হয়নি, তবুও ভেতর থেকে কেন যেন মানবতার তাগিদে আমরা গাড়ি থামাতে বলি। গাড়ি থামতেই মেয়েটি খুশি মুখে আমাদের দিকে এগিয়ে আসে। অপরূপ এক সৌন্দর্যের উজ্জ্বলতা দেখা যায় তার রূপে। দেখে মনে হয় আমাদের থেকে 5-6 বছরের বড় হবে। কাছে আসতে রাকেশ দিদি বলে সম্বোধন করে জানতে চাইল কি সমস্যা হয়েছে। তখন মেয়েটি বলে তার নাম রূপসা চৌধুরী। সে জয়সলমীর হসপিটালের একজন ডক্টর। খুব ইমার্জেন্সিতে পাশের একটা গ্রামে রোগী দেখতে যেতে হচ্ছে। যে গাড়িতে করে এসেছিল সেটা গ্রামের মধ্যে খারাপ হয়ে গেছে, আর ওর আজ হসপিটালে ফেরাটা অত্যন্ত জরুরি। তাই গ্রামের লোকের বাধা না মেনে এখানে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছে। যদি কোনো গাড়ি পায়। এখানে ফোনের নেটওয়ার্কও নেই যে হসপিটালে কারোর সাথে ফোন করবে। আমরা ওকে গাড়িতে নেই, তারপর আবারও রওনা দেই। খানিক বাদে আমরা অনুভব করি গাড়িটা কেমন যেন অস্বাভাবিকভাবে হঠাৎই ঠান্ডার পরিমাণ বেড়ে গেছে। খানিক বাদে আমরা অনুভব করি গাড়ির ভেতরে কেমন যেন অস্বাভাবিকভাবে হঠাৎই ঠান্ডার পরিমাণ বেড়ে গেছে। বাইরের একটু গরম হাওয়া নেওয়ার জন্য জানালা খুলতে যাব, এমন সময় মেয়েটি বাধা দেয়। কারণ জানতে চাইলে মেয়েটি জানালার বাইরের দিকে তাকাতে বলে। গাড়ির দুই পাশে অলৌকিকভাবে গাড়ির গতির সাথে সামঞ্জস্য রেখে দুটো উটের গাড়ি ছুটে চলেছে, যা বাস্তবে কখনোই সম্ভব নয়। আমরা সেই কনকনে ঠান্ডার মধ্যেও ভয়ে ঘামতে শুরু করি। মেয়েটি বলে ও অনেক বছর ধরে এই রাস্তায় যাতায়াত করে, ডক্টর হলেও ভূত প্রেতে সে বিশ্বাস করে, আর এই এলাকার যে ভূতদের ঘর সেটা ওর কাছ থেকে ভালো আর কেউ জানে না। আসলে বাইরে এগুলো উটের গাড়ি না, সব অশরীরী। কথা শেষ না করতে করতেই ড্রাইভার সজোরে ব্রেক মারে। আমরা একরকম হুমড়ি খেয়ে গাড়ির কাঁচে ধাক্কা খাই। কিছু বুঝে ওঠার আগে দেখতে পাই সামনের রাস্তা বন্ধ, প্রকাণ্ড দেয়াল। ড্রাইভারকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই মেয়েটি হিন্দিতে বলে উঠল, ড্রাইভার ভাইয়া, তাড়াতাড়ি ইউটার্ন করে ডান দিকের রাস্তাটি ধরুন। কি কেন সব পরে বলছি, তাড়াতাড়ি করুন। গাড়িটি ঘুরিয়ে কয়েক সেকেন্ড যেতে না যেতেই পেছনে মাটি কাঁপানো একটা প্রকাণ্ড আওয়াজ হলো। পেছন ফিরে দেখতেই আমাদের সবার চোখ চড়ক গাছ। সেই প্রকাণ্ড দেয়ালটা খসে পড়ে মাটিতে ধুলোয় মিশে গেছে। আমরা প্রায় ভাগ্যের জোরে বেঁচে গেছি। আর কয়েক সেকেন্ড দেরি হলে হয়তো সেই দেয়ালের নিচে জ্যান্ত সমাধি হতো। এত কিছুর ব্যাপার মেয়েটি কেমন করে জানলো জিজ্ঞেস করতে যাব, তার আগেই হঠাৎই সামনে উটের গাড়ি চলে আসায় ড্রাইভার কন্ট্রোল করতে পারল না। গাড়িটি স্লিপ করে উল্টে যায়। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফেরে দেখি আমরা সবাই
ড্রাইভার, পাশাপাশি 6টা বেডে হসপিটালে শুয়ে আছি। হালকা চোট লাগলেও আমাদের কারোর তেমন কোনো কিছু হয়নি। আশ্চর্যের বিষয় হলো আমাদের প্রায় 18 ঘন্টা পরে হুঁশ ফিরেছে। আমি সেই মেয়েটির কথা জানতে চাইলাম। ডাক্তার বলল কোনো মেয়ে ছিল না গাড়িতে। রাত 1টা নাগাদ হসপিটালের ইমার্জেন্সি গেটের সামনে প্রচন্ড হর্নের আওয়াজ শুনে তারা বাইরে বেরিয়ে এসে দেখে গাড়িটি মাঝের সিটে 6 জন অজ্ঞান অবস্থায়, অথচ ড্রাইভিং সিটে কেউ ছিল না। খানিকক্ষণ চুপচাপ থাকার পর আমি রূপসা নামে লেডি ডক্টরের কথা জিজ্ঞেস করলে ডক্টর জানায় এই নামে এখানে কোনো লেডি ডক্টর কাজ করে না। তারপর আমাদের রেস্ট নিতে বলে চলে যাওয়ার সময় হঠাৎ দরজার কাছে থমকে দাঁড়ায়। তারপর হিন্দিতে বলে রূপসা নামে এখন কেউ কাজ করে না, তবে বেশ কয়েক বছর আগে করত। একবার কুলাধরার পাশে এক গ্রামে রোগী দেখতে গিয়ে আর ফেরেনি। বেশ কিছুদিন পর ওর পচা গলা লাশ কুলাধরা গ্রামের ফটকে পাওয়া যায়। কিন্তু আপনারা চিনলেন কি করে? আপনারা তো এই এলাকার নন। ও কিছু না, এখানে লোকাল মানুষদের মুখে শুনেছিলাম ঘটনাটা। থ্যাংক ইউ ডক্টর, শামীম বলে ওঠে। তারপর ডক্টর ওয়েলকাম বলে চলে যায়। সন্ধ্যাবেলা হোটেলে আমরা রাকেশের বার্থডে সেলিব্রেট করি। এরপর যে কয়টা দিন আমরা জয়সালমের ছিলাম, ঘুরেছি, আনন্দ করেছি, তবে রাতের বেলা হোটেল ছেড়ে কোথাও বের হইনি। আর কুলাধরা যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ফ্রাইডে দ্য 13th সেই দিনটা আমাদের কাছে শুভ ছিল নাকি অশুভ আজও জানা হয়নি। ধন্যবাদ রাসেল ভাই এই বড় ঘটনাটি যোগ্য মনে করে পড়ার জন্য। আমার আরো 2টো ঘটনা আছে। ভূত.com ইনশাল্লাহ আরো বড় হোক। সুকান্ত মাইতি, ভারত, পশ্চিমবঙ্গ, পশ্চিম মেদিনীপুর, বেলদা, চড়াইগ্রাম। আমি সরাসরি ঘটনাতে চলে যাই। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি যে স্থানটা এটা বাংলাদেশে নয়, এটা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি ঘটনা। এই ঘটনাটির যে প্লেসটা, সেই প্লেসটি অনেকেই বিভিন্ন ভাবে সেই জায়গাটার নাম শুনে থাকবেন। সেই জায়গাটাকে অনেকে বিভিন্ন সময় পেপার পত্রিকায় পড়ে থাকবেন যে বিশ্বের মানে সবচাইতে শীতলতম শহর, মানে স্থান না শহর, সেই জায়গাটার নাম হলো ওইমিয়াকন সিটি। আমরা জানি যে সাইবেরিয়াতে বা পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান হলো ভারখায়নস্ক, কিন্তু সেখানে কিন্তু খুব বেশি লোক বসবাস করে না। কিন্তু ওই ওইমিয়াকনে প্রায় 500 থেকে 600 লোক বসবাস করে। আচ্ছা। এবং সেখানকার শীতকালের তাপমাত্রা আপনার কখনো কখনো -70°C হয়ে যায়। আচ্ছা। এটা কিন্তু আমরা কিন্তু জানি যে -30°C কিন্তু আপনার শরীর পুড়ে যায়। এটাকে আইস বার্ন বলে বা স্নো বার্ন বলে। আমি শুনেছি। তো ওখানে এরকম লোক থাকে। তো আমি ঘটনাটি যার সাথে মানে ঘটেছে আর কি, উনি একজন শ্রীলঙ্কান ভদ্রলোক, ওনার নাম হলো মাহেন্দ্র ডি সিলভা। আর আমি যার কাছ থেকে শুনেছি, উনি এক বড় ভাই, সঙ্গত কারণে তার নাম বলছি না, উনি একজন সরকারি কর্মকর্তা। ইন্ডিয়াতে একটা গভর্নমেন্ট ট্যুরে ওনারা গিয়েছিলেন 3 দিনের একটা ওয়ার্কশপের জন্য। তো ওখানে শ্রীলঙ্কা, ইন্ডিয়ান, নেপালি, ভুটানের সরকারি কর্মকর্তারা এসেছিলেন। তো ওনারা একই হোটেলে রাখা হয়েছিল। একদিন রাতের বেলা বেলকনিতে বসে অনেকদিন আড্ডা দিচ্ছিলেন বেশ কয়েকজন। তো ওখানে ওই শ্রীলঙ্কার ওই ভদ্রলোক মাহেন্দ্র ডি সিলভা উনি একটি ঘটনা শেয়ার করেন। কারণ উনি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় ওনারা ওই ওইমিয়াকন সিটিতে গিয়েছিলেন। তো ওই যাওয়ার সময় যে এক্সপেরিয়েন্সটা, এটা উনি শেয়ার করেছিলেন, সেটি আমি এখন বলতে চাচ্ছি। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, মানে আমাকে যেভাবে বলেছে এক্সাক্ট সালটা আমি মানে করতে পারি নাই, মানে শনাক্ত করতে পারি নাই, তবে খুব বেশি হয়তো 5-7 বছর বা 10 বছর এরকম হতে পারে আর কি। তো ওইমিয়াকন সিটির একদম কাছের যে শহরটা, সেখান থেকে ওইমিয়াকন সিটিতে যেতে 2 দিন 2 রাতের পথ অতিক্রম করতে হয় এবং খুবই ডেঞ্জারাস একটা রাস্তা অতিক্রম করতে হয়। তো ওনারা ওই যাওয়া শুরু করেন ওখান থেকে। তো যাওয়া শুরু করতে করতে সাধারণত ওই যে এক ধরনের গাড়ি আছে, যে গাড়ির মধ্যে রাত্রেবেলা রাত্রি যাপন করা যায়, ক্যারাভান বাই টাইপের কিছু বলে আর কি। তো ওনারা ওই গাড়িতে, কারণ 2 দিন 2 রাত, আপনার 2 রাত তো রাস্তায় থাকতে হবে, তো এরকম প্রিপারেশন নিয়ে ওনারা গিয়েছেন। তো এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, ওই যে ওখানে এত ঠান্ডা যে গাড়ির স্টার্ট যদি আপনি একবার বন্ধ করে দেন, ওই ঠান্ডা ইঞ্জিন ঠান্ডা হয়ে যায়, আর স্টার্ট নেয় না গাড়ি। এই জন্য আপনি ওই 2 দিন 2 রাত সবসময় স্টার্ট চালু রাখতে হবে, গাড়ির স্টার্ট বন্ধ করা যাবে না। তো ওনারা যখন যাত্রা শুরু করেছেন,
তো ওই মিরাকল সিটির পথে যখন একটা দুর্গম রাস্তা আছে, খুবই কঠিন একটা রাস্তা, তো ওই রাস্তাতে যাওয়ার সময় যখন রাত হয়ে গেছে তখন ওরা চিন্তা করছে আজকে আর আগাবো না, আমরা এখানে থাকবো। রাতের বেলা অনেক ভয় টয় আছে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, তারপর বড় বাচ্চাদিত রাস্তা, বিভিন্ন সমস্যা হতে পারে, যেন রাতের বেলা থাকবেন আর কি, রাত্রি যাপন করবেন রাস্তার পাশে। তো রাস্তার পাশে এক জায়গায় গাড়িটা রেখে ওনারা সবাই রাতের খাবার খেয়ে গাড়ির মধ্যে শুয়ে পড়েছে। রাত প্রায় 2টো বা 2:30 এরকম একটা সময় হঠাৎ করে ওনাদের ঘুম ভেঙে যায়, সবারই একসাথে ঘুম ভেঙে যায়। তো দেখে যে গাড়িটা ডানে বায়ে দুলছে, মানে যদি আমরা একটা গাড়ি ধাক্কাই, এক পাশ থেকে যদি ধাক্কাই গাড়িটা এরকম দোলে, তো ওরকম দুলছে। তখন ওনারা গাড়ির মধ্যে থেকে মনে করছেন হয়তো ভূমিকম্প হচ্ছে। আচ্ছা। তো ওই চিন্তা করে ওনারা মানে কোনো 7-5 না ভেবে দ্রুত, কারণ গাড়ি থেকে বের হয়ে আসেন, এই কারণে বের হয়ে আসছেন রসিল ভাই, কারণ পাশে কিন্তু পাহাড় ঘেঁষে রাস্তা, আর পাহাড়গুলো হলো পাথরের পাহাড়। ভূমিকম্পের কারণে উপর থেকে যদি কোনো পাথর গড়িয়ে পড়ে এবং সেটা যদি গাড়িতে এসে আঘাত লাগে, তাহলে কিন্তু গাড়িতে আঘাত লাগার সাথে সাথে ওই রাস্তার পাশে যে গভীর খাদ ওইখানে পড়ে যাবে গাড়ি। তো ওনারা ওই ভয়ে চিন্তা করেন তাড়াতাড়ি আমরা এখান থেকে বের হয়ে আসি, বের হয়ে কোনো একটা গাছের নিচে বা পাশে গাছের গুড়ির পাশে আশ্রয় নিই, যদি পাথর ছিটকে আসে। তো ওনারা দ্রুত বের হয়ে আসেন। বের হয়ে আসার পর ওনারা ফিল করেন না কোথাও তো কোনো ভূমিকম্পের কোনো চিহ্ন নেই, সবকিছু তো স্বাভাবিক মনে হচ্ছে, ভূমিকম্প নাই। কিন্তু গাড়িটা ওনারা বের হওয়ার পর দেখা যায় গাড়িটা যেভাবে দুলছিল আস্তে 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 দোলাটা থেমে গেল। তখন ওরা চিন্তা করেছেন হয়তো ভূমিকম্প তো খুব বেশি সময় ধরে হয় না, অল্প সময়ই হয়, হয়তো আমরা বের হইতে হইতে ভূমিকম্প থেমে গেছে। ওনারা ওইটাই চিন্তা করেছেন। ওনারা আবার গাড়িতে গিয়ে স্বাভাবিকভাবে শুয়ে পড়েন। তো শুয়ে পড়ার পর কিছুক্ষণ পর আবার গাড়িটা দুলতে শুরু করে, আবার। তখন আবার ঘুমিয়ে গেছেন তারা। তখন ঘুম থেকে যখন জেগেছেন, জাগার পর ওনারা, কারণ রসুল ভাই যে বলেছিলাম যে গাড়ির স্টার্ট বন্ধ করা যায় না, গাড়ির সামনের যে হেডলাইট দুটো জ্বালানো ছিল আর কি। তো ওনারা চিন্তা করেন যে এইবারও কাঁপছে, কি ভূমিকম্প হচ্ছে না অন্য কিছু। একজন করেছে গাড়ির সামনের দিকে এসেছে, দেখে যে যেই জানালা দিয়ে তাকিয়েছে হঠাৎ করে কালো একটা ছায়ামূর্তি লাফ দিয়ে রাস্তা পার হয়ে পাশে পাহাড়ের ওদিকে মিলিয়ে গেল। তখন উনি এটা দেখে ভয় পান খুব। গাড়ি তখন আর গাড়ি আর দোলা থেমে যায়। তখন এই ঘটনাটা উনি আর সাথে সঙ্গীদেরকে কাউকে ভাবে বলেন নাই, বলে না কিছু না, শুয়ে পড়ো। শুয়ে পড়ে আবার সকালবেলা গাড়ি চালাতে চাইতে আবার পরের দিন যখন সন্ধ্যা হয়ে যায় তখন কিন্তু আবার ওইভাবে তাদেরকে ঘুমাতে হবে। তারা একটা নিরাপদ জায়গায় গাড়িটা রেখে তারা ঘুমানোর প্রস্তুতি নেন, ঘুমিয়েও যান। রাতের বেলা ঠিক একই রকম সময় 2টো বা 2:30 হবে, হঠাৎ করে দেখে ওই যে গাড়ি দুলছে, মনে হচ্ছে কেউ যেন মানে দোলাচ্ছে বা ধাক্কা দিচ্ছে এরকম। তো তখন ওনারা বলছেন যে না, এইভাবে তো ভূমিকম্প হয় না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তখন যেই লোকটা ওই যে গতদিন একটা ছায়ামূর্তির মতো দেখেছিল, উনি আবার গাড়ির সামনে চলে আসেন। সামনে চলে আসার পরে উনি একটা অদ্ভুত বিষয় দেখেন। সেটা হচ্ছে ওই প্রচন্ড ঠান্ডা, যেখানে মাইনাস প্রায় ধরেন যে 26 ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা ছিল ওখানে, তখন প্রচন্ড ঠান্ডা। এর মধ্যে কিছু লোক, কিছু পুরুষ মানুষ, মধ্যবয়সী, অল্প বয়সী বা একটু বয়স্ক, তো দেখা যাচ্ছে ওনাদের গায়ে জামা নাই, শরীরে এমনি ছোট একটা মানে বস্ত্র পরিহিত অবস্থায়, ওনাদের শরীরে আঘাতের চিহ্ন এবং এদিক সেদিক দৌড়ঝাঁপ করছে, মানে দৌড়াদৌড়ি করছে। তো উনি চিন্তা করে যে এত রাত্রে এই লোকগুলো ঠান্ডার মধ্যে কিভাবে আসলো, কোথা থেকে আসলো। উনি অত কিছু চিন্তা করে নাই। উনি জানালার কাজটা নামিয়ে দিয়ে চিৎকার করছে, এই আপনারা কারা, হুয়ারি, এরকম বলছিল আর কি। ওনারা তো এসেছিলেন, মানে ওনারা যেহেতু ইংরেজি ভাষায়, ওইখানে অন্তত রুশ ভাষা বা এই টাইপের ভাষা বা ওনাদের নিজস্ব কিছু আঞ্চলিক ভাষা, ওনারা তো এটা বোঝেন না। তখন উনি চিন্তা করছেন হয়তো তারা বুঝতে পারছে না, তো দেখে আরো জোরে চিৎকার করে। উনি ওই যে হ্যান্ড মাইক আছে এক ধরনের, উনি হ্যান্ড মাইক দিয়ে আবার জোরে চিৎকার করতে থাকেন। তখন উনি খেয়াল করেন যে ওরা ওনাদের দিকে একটু ঘুরে তাকালো, একবার ঘুরে তাকিয়ে তারা আবার লাফ দিয়ে রাস্তার ওই পাশে পাহাড়ের ভিতরে ওই সাইডে মিলিয়ে গেল। তখন উনি অন্যদেরকে ডেকে তোলেন যে দেখো, আমি তো এই ঘটনাটা প্রত্যক্ষ করলাম। তখন সবাই উঠে গেলে, চলো তো দেখি লোকটা কোথায় গেল এই ঠান্ডার মধ্যে, বা এরা কারা। তখন ওনারা হাতে টর্চ নিয়ে বের হন। বের হওয়ার পর ওনারা আসলে ওই যেহেতু রাস্তার উপর বরফ পড়ে, তখন হয় কি রাস্তার উপর গাড়ি চললে ওই বরফগুলো তো ছিটকে চলে যায়, কিন্তু রাস্তার দুধারে বরফগুলো জমাট বদ্ধ হতে হতে একটু উঁচু হতে থাকে। তখন ওনারা কি করেছিলেন, ওই হাঁটতে হাঁটতে রাস্তাটা পার হতে গিয়ে ওই জমাট বদ্ধ বরফের উপরে উঠেছিলেন। তখন হঠাৎ করে, যেহেতু মানুষ বরফের উপর উঠেছে, বরফের একটা পাশ ভেঙে পড়ে, খুব বেশি উঁচু না, কোনো আহত টাহত কেউ হয়নি, ভেঙে পড়ে। তো ওই ভেঙে পড়া বরফের ভিতরে একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেন, যে সেখানে
অনেকগুলো মানুষের হাড় মানে কঙ্কাল এইগুলো ছিল। এটা দেখে ওনারা খুব ভয় পান এবং ওখান থেকে ওনারা তাড়াতাড়ি আবার গাড়িতে চলে আসেন। উনি ধারণা করেন প্যারানরমাল কিছু হতে পারে, ওনারা যা দেখেছেন। তো ওনারা পরের দিন ওইমিয়াকন সিটিতে চলে আসেন। তো সেখানে তাদের যে কাজ, কয়েকদিনের গবেষণা শেষ করার পর ওখানে স্থানীয় লোকের সাথে এই ঘটনাটা শেয়ার করেন যে আমরা আসার সময় এই এই বিষয়গুলো আমরা দেখেছি। তখন ওই স্থানীয় ওই মুরব্বী লোক উনি বলছেন যে আপনারা আর কিছু দেখেন নাই, এটুকুই দেখেছেন। মানে ওনার ভাবে মনে হলো যে আসলে এটা খুব একদম স্বাভাবিক, মানে আমাদের দেখাইরই কথা ছিল জিনিসগুলো, এরকম মনে হলো তার কাছে। তার বলে কেন আপনি এইভাবে বলছেন কেন? বলেন যে আসলে তুমি কি এইটার হিস্টোরি, রাস্তার হিস্টোরি সম্পর্কে কি কিছুই জানো না? না, আমরা তো এই হিস্টোরি সম্পর্কে কিছু জানি না। ওনার কাছে জিজ্ঞাসা করেন, বলে যে এই রাস্তাটার আর একটার নাম হলো দ্য রোড অফ বোনস, মানে হাড়ের রাস্তা। এইটা আসলে এই কারণে নাম হয়েছে কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আপনার সাইবেরিয়া থেকে আলাস্কা এইটুকু বিমান পথে যোগাযোগ করার জন্য, যাতে করে জার্মানি এবং জাপানি সোলজাররা ওই এলাকায় দখলদারিত্ব করতে না পারে, এই জন্য স্ট্যালিন উনি তৎকালীন যুদ্ধবন্দী এবং রাজনৈতিক বন্দীদেরকে দিয়ে, প্রায় 25 লক্ষ বন্দীদেরকে দিয়ে ওইমিয়াকন সিটির ওই দুর্গম রাস্তাটা তৈরি করার কাজ করেছিলেন। এবং প্রচন্ড ঠান্ডায় রাশিয়ার সরকারি হিসাব মতেই 10 লক্ষ, কিন্তু স্থানীয় লোকদের ভাষায় মোর দেন 15 লাখ লোক মারা যায়। 15 লক্ষ লোকের উপরে মারা গেছে ওই রাস্তাটা তৈরি করতে গিয়ে। এবং ওদের তো ওই সময় কবর দেওয়ার কোনো নাই, প্রতিনিয়ত মারা যাচ্ছে। আর আশেপাশে একটু বরফ সরিয়ে ওর মধ্যে লাশটা দাফন করে দিত বরফের মধ্যে। এই জন্য এখনো যারা ওই রাস্তায় চলাফেরা করে বা কোনো কারণে যদি কেউ অল্প একটু বরফ মানে খোঁড়াখুড়ি করে, কখনো কখনো অবিকৃত লাশও বের হয়ে আসে। এবং সেই হতভাগ্য লোকদের লাশ, প্রায় 15 লক্ষ লোকের জীবনের বিনিময়ে ওই রাস্তাটা তৈরি হয়েছিল, যার কারণে এই রাস্তাটার নাম হলো দ্য রোড অফ বোনস বা হাড়ের রাস্তা। এবং উনি বললেন যে তোমাদের সাথে তেমন কিছুই ঘটেনি, আমাদের এখানে রাতের বেলা আমরা সচরাচর বের হই না, আমরা বের হলেই দেখি যে অসংখ্য লোক খুব চিৎকার করছে, কান্নাকাটি করছে এবং তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এবং তারা সারিবদ্ধভাবে মানে খালি গায়ে ওই ঠান্ডার মধ্যে সারিবদ্ধভাবে আমরা দেখি যে কিছু লোক হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা দেখেই বুঝতে পারি ওরা সেই সমস্ত লোকদের আত্মা, মানে তারা বিশ্বাস করে যে এটা ওই লোকদের আত্মা আর কি। এবং ওইমিয়াকন সিটিতে এই বিষয়টা খুব মানে পরিচিত। এবং যারাই ওই রাস্তা দিয়ে যেতে যায়, মানে বলা হয় পৃথিবীর সবচেয়ে হন্টেড রাস্তা যেগুলো আছে, মানে দীর্ঘতম হন্টেড রাস্তা, দেখা যায় একটা দীর্ঘ রাস্তার কোনো কোনো জায়গায় হন্টেড, আর এই 2 দিন 2 রাতের রাস্তা পুরোটাই হন্টেড। যে কোনো জায়গায় হন্টেড ঘটনা এখানে ঘটতে পারে, বিভিন্ন ভাবে ঘটতে পারে। তো যিনি বলেছিলেন মহেন্দ্র ডি সিলভা, উনি আসলে এই ঘটনাগুলো বিশ্বাস করতেন না। এবং বিশ্বাস না করার কারণে উনি বলছেন যে এইভাবে এই জিনিসটা আমি নিজে প্রত্যক্ষ করেছি, আমাদের সাথে ঘটনাটা ঘটেছে। তো লিসেনাররা আশা করি আপনারা যদি চান, আপনারা এই পৃথিবীর সবচেয়ে শীতলতম শহর যেটা, আপনারা হয়তো ফেসবুকে বা যেমনি হোক মানে উইকিপিডিয়াতে সার্চ দিয়ে জিনিসটা দেখে নিতে পারেন, এর হিস্টোরিটাও দেখে নিতে পারেন। আমি আসলে জানতাম না আসলে ভাই, এটা জানার পর ওটা নিয়ে আমি একটু করে দেখি যে না আসলে ঘটনাটা ঠিক আছে। মানে এটা আমার কাছে খুবই একটু অসাধারণ একটা স্টোরি লেগেছিল আর কি। থ্যাংক ইউ রাসেল ভাই, এটাই ছিল ফার্স্ট স্টোরি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছো। আমি একজন নতুন লিসেনার। আমার এক বন্ধুর কাছে আপনার এই ভূত.com এর এপিসোডের কথা শুনি, তাই আমারও ইচ্ছে হলো আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার নাম এমডি রুবায়েত ইসলাম। আমি একজন এইচএসসি পরীক্ষার্থী এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিজ্ঞান শাখায় অধ্যয়নরত। আমার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার একটি গ্রামে। আমি এবার ঘটনায় চলে যাই। 2018 সালে আমি আমার এইচএসসি পরীক্ষা শেষে এক বন্ধুর দাদুর বাড়ি বেড়াতে যাই। বলে রাখা ভালো যে আমার ওই বন্ধুর দাদুর বাড়ি খুলনা জেলার কোন একটা গ্রামে। আমি গ্রামের নাম প্রকাশ করতে চাচ্ছি না, তবে এটি সুন্দরবনের একেবারেই কাছাকাছি একটি গ্রাম। আমি সন্ধ্যা 7টায় তাদের বাড়িতে পৌঁছাই। বাড়িতে শুধু তার দাদু থাকতেন আর তার দেখাশোনার জন্য একজন কেয়ারটেকার। তার সব ছেলে বিদেশে থাকে। দাদু আমাদের দুজনকে দেখে খুব খুশি হলেন। আমি হাত মুখ ধুয়ে দাদুর সাথে গল্প করতে বসলাম। রাত তখন 8টা। আমি উঠোনে বসে আমার ওই বন্ধুর সাথে একটা চেয়ারে কথা বলছিলাম। হঠাৎ দেখতে পেলাম দাদুদের
বাসার ছাদে কে যেন চেয়ারে বসে আছে। আমি তাড়াতাড়ি ঘরে গেলাম আর দাদুকে বললাম, দাদু, তোমার ঘরের ছাদে কে যেন বসে আছে। তিনি বললেন, ও কিছু না, তুমি ঘরে যাও আর খাওয়া দাওয়া করো। সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখলাম বনের ভেতর একটা বাচ্চা মেয়ে আমাকে তার দিকে ডাকছে। মেয়েটির গায়ে কমলা রঙের জামা, হাতে একটা পুতুল। সে আমাকে তার কাছে যেতে ইশারা করছে। আর হঠাৎই বনের ভেতর থেকে চিতাবাঘের গর্জন শোনা গেল, আর সাথে সাথে স্বপ্নটাও ভেঙে গেল। সকালে উঠে আমি স্বপ্নের কথা ভুলে যাই, তাই কাউকে বিষয়ে কিছু বলিনি। আমরা সকাল 10টায় বাইরে ঘুরতে বের হই। দাদুর বাড়িটা বলতে গেলে একদম বনের পাশেই। এর কিছু দূর পর্যন্ত জঙ্গল, তারপর একটা সরু নদী, আর নদীর ওপারে গহীন জঙ্গল। দাদুর রুচির প্রশংসা করতে হয়। বনের ধারে দোতলা পাকা বাড়ি। এ কথা বলতে বলতেই আমি আমার বন্ধুর দিকে তাকিয়ে দেখি সে যেন কি ভাবছে। আমি তাকে হ্যাচকা টান মেরে বলি, কি ভাবছিস? সে আমাকে বলল, আমার দাদু বলেছিলেন যে জঙ্গলের একদম ভেতরে একটা ফরেস্ট অফিসারদের বাংলো রয়েছে, চল সেটা দেখে আসি। আমি বললাম, তাহলে চল। আমরা জঙ্গলের ভেতরে হাঁটতে লাগলাম, কিন্তু মাঝপথে বাড়ির কেয়ারটেকার এসে বলল, তোমরা এখন কোথায় যাচ্ছ? আমি বললাম, এই তোর সামনে। তিনি বললেন, আর যাবার দরকার নেই, এই সময় বাঘ বের হয় খাবারের খোঁজে, চল তোমরা বাড়িতে চলো। আমি কিছু বললাম না। দুপুরে আমি আমার বন্ধু সকলের আড়ালে বেরিয়ে পড়লাম। আবার ওইদিকে হাঁটা লাগালাম। প্রায় 20 মিনিট হাঁটার পর আমি আমার বন্ধুকে বললাম, কই রে, আর কত দূর? তখনই আমার কানে একটা শব্দ ভেসে আসলো। আমার বন্ধু বলল, মনে হয় যে এদিকে আসছে। আমি তো দৌড় দেওয়ার জন্য রেডি হয়েছিলাম, মনে করেছিলাম বাঘ। তারপর শব্দটা আবার ভালোভাবে শুনে মনে হলো কি যেন এক পায়ে এবং একটা বাঁশ দিয়ে জোরে জোরে শব্দ করে করে আসছে। আমার বন্ধু তখন আমাকে দেখে ভোঁ দৌড় মারল। আমি তেমন একটা ভয় পাইনি। শব্দটা যেন আমাকে আঁকড়ে ধরেছে। আমার সামনে দিয়ে একজন ইংরেজ ধরনের ভদ্রলোক হেঁটে গেল। তার মাথায় হ্যাট, হাতে লাঠি, আর পরনে পুরাতন ফরেস্ট অফিসারের ড্রেস। তিনি আমার দিকে না তাকিয়ে সোজা বনের আড়ালে চলে গেলেন। আমি ভাবতে লাগলাম যে এখনো কি এরকম লোক আমাদের এই বাংলায় আছে? ইংরেজরা তো চলে গেছে কত বছর হলো। মনে তখনও ভয়ের আবির্ভাব হয়নি। আমি কোনো মতে জঙ্গল থেকে বের হয়ে দেখি আমার বন্ধু দাঁড়িয়ে আছে। সে আমাকে বলল, কিরে, কাকে দেখলি সেখানে? আমি তাকে ধমক দিয়ে বললাম, তুই আমাকে ফেলে চলে আসলি কেন? সে আমাকে বলল, বন্ধু, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সেদিন তাকে কিছু বললাম না। পরদিন আমি একাই বনের ভেতরে গেলাম। আমার বন্ধু আমাকে বলল, তুই আমার থেকে 10 মিটার দূরত্বে থাকবি। আমি কাল ওই ফরেস্ট অফিসারকে যেদিকে যেতে দেখেছিলাম সেদিকে পা বাড়ালাম। 20-25 মিনিট হাঁটার পর একটা বাড়ি দেখতে পেলাম, যার অবস্থা খুবই করুণ। সব দরজা জানালা ভাঙা, আর দরজার ওপর কিছু নখের দাগ দেখতে পেলাম। হঠাৎ আমার সামনে দিয়ে যেন কিছু একটা ছুটে গেল। আমি দেখলাম যে একটা 5 থেকে 7 বছর বয়সী মেয়ে দৌড়ে পালাচ্ছে। আমিও তার পেছন পেছন ছুটতে লাগলাম। তাকে প্রায় ধরেই ফেলেছি। হঠাৎ আমার হাত কি যেন টান দিল। আমি হকচকিয়ে উঠলাম এবং চেয়ে দেখলাম যে সেই ইংরেজ ভদ্রলোক আমাকে বলছে, এই তুমি এখানে কেন, কি করো? আমি কিছু বলার আগেই তিনি বললেন, তোমার বন্ধু কোথায়? আমি এবার একটু চমকে উঠলাম। আমার বন্ধুর কথা কিভাবে জানলেন? প্রশ্নটা তাকে করতে যাব এমন সময় তিনি আমাকে বললেন, তুমি এখানে কি করছো? আমি তাকিয়ে দেখলাম সত্যি সেখানে একটা কুয়া, তবে তা একদম পরিত্যক্ত। কুয়োতে মনে হচ্ছে কালো কালো জল। আমার মনে হলো যে আমি তো একটা মেয়ের পেছনে ছুটছিলাম, কিন্তু সে কোথায় গেল? আমি সেই ইংরেজ ভদ্রলোককে কথা বলতে যাব, কিন্তু তিনি
উল্টো পথে হাঁটা ধরলেন। আমি তাকে অনুসরণ করার চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। তিনি দ্রুত জঙ্গলের আড়ালে চলে গেলেন। বাড়ি ফিরে দেখি আমার বন্ধু আমার জন্য বসে আছে। আমাকে ধমক দিয়ে বলল, তোমার আসতে এত রাত হলো কেন? তোমার মতো কি যেন বলতে গিয়ে থেমে গেল। আমি ঘড়িতে দেখি রাত 8টা, অথচ আমি দুপুরে বনে গিয়েছিলাম। আমি দাদুকে কিছু বললাম না। কেয়ারটেকার আমাকে জঙ্গলে খুঁজে এসেছে, কিন্তু পায়নি। আমার ঘটনার বিষয়ে আমি কাউকে কিছু বলিনি। তাদেরকে বললাম জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তারা আমাকে তেমন কিছু বলেনি, তবে দাদু মনে হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন। তিনি আমাকে সে সম্পর্কে কিছু বলেননি। সেদিন সন্ধ্যায় আমি ঘরের উঠোনে বসেছিলাম আর একটা কাঠি দিয়ে বাড়ির সামনে থাকা গাছের গুড়িতে দাগ কাটছিলাম। হঠাৎ আমার ঠিক পাশে এসে একটা মেয়ে বসল। সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? এখানে কি করো? আমি তাকে বললাম, আমি ওই দাদুর বাড়ির অতিথি, এখানে বেড়াতে এসেছি। সন্ধ্যার সময় হওয়া সত্ত্বেও আমি তার মুখটা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। আর সন্ধ্যার আকাশে যেমন সুতোর মতো সূর্যের রক্তিম আভা থাকে, তাও যেন এক নিমিষে মুছে গেল আর নেমে এলো নিমন্ত্রণহীন অন্ধকার। আমি তাকে তার বাড়ির কথা জিজ্ঞেস করতেই সে কেমন যেন আঁতকে উঠল আর কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলল যে তার বাসায় দাদুদের বাসার 2টি বাসা পরেই। এ কথা বলে সে উঠে যেতে চাইল আর বলল অনেক রাত হয়ে গেছে, আর সে কথা বলতে পারবে না। এই বলে সে দাদুদের বাড়ির পেছনের দিকটায় হাঁটতে শুরু করল। আমি তাকে এগিয়ে দিতে চেয়েছিলাম, সে শুনল না। বলল, কাল আবার দেখা হবে। এ কথা বলে সে চলে গেল। আমি সেই রাতে আর বাইরে বের হইনি। পরের দিন দুপুর 12টার দিকে ঘুম থেকে উঠে শুনি আমাদের আসার খবর শুনে এক বন্ধু, এক চাচাতো ভাই বাড়িতে এসেছে। তাদের সাথে পরিচয় ঘটে এবং সেই সুবাদে তারা জঙ্গলের ধারে একটা বাড়ি আছে, সেখানে প্রায় 76 বছর আগে একটা পরিবার থাকতো, তারা সেটা বলে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে এ বিষয়ে? সে আমাকে বলল যে কথাটা সে আরো আগে দাদুর কাছ থেকে শুনেছে। সে আমাকে বিকেলে সেখানে নিয়ে যাবে। আমি তার কথা মতো বিকেল 4টার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার সাথে কেন যেন আমার বন্ধু যেতে চাচ্ছিল, তাই আমি ও তার চাচাতো ভাই আমরা একসাথে গেলাম। আমরা জঙ্গলের দক্ষিণ সাইডে গিয়ে একটা ভাঙা বাড়ি দেখতে পেলাম। আমার বন্ধু চাচাতো ভাই বলল যে এটা ফরেস্ট অফিসারদের জন্য তৈরি করা হয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে? সে আমাকে বলল যে সে তাদের সাথে দেখা করেছে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। সে আমাকে চুপ করে থাকতে দেখে বলল, তুমিও চাইলে দেখা করতে পারো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তারা কি এই এলাকায় থাকে? তখন সে বলল, আমি জানি তারা কোথায় থাকে। আমি তোমাকে 2 দিন পর রাতে তাদের বাড়ি নিয়ে যাব, আর খবরদার তুমি এই বিষয়ে কাউকে কিছু বলবে না। আমি তার কথার সায় দিলাম, আমি কাউকে কিছু বলবো না। আমি এই 2 দিন কিভাবে কাটাবো তাই ভাবছিলাম। পরদিন দুপুরে আমি বাসার নিচে বসে আছি। এমন সময় মনে হলো কেউ আমার ঘাড়ে হাত রেখেছে। আমি পেছন ফিরে দেখি মেয়েটি, যাকে আমি রাতে এগিয়ে দিতে চেয়েছিলাম, সে শোনেনি। আমাকে বলল, ও তুমি তো পরশু আমার বাড়ি যাবে। আমি এবার বেশ চমকে উঠলাম। আমার সাথে তো তার এই বিষয়ে কোনো কথা হয়নি, তাহলে কিভাবে সে জানলো? আমি তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু জিজ্ঞেস করার আগে সে বলে উঠল, অয়ন দাদা বলেছে, মানে আমার বন্ধুর চাচাতো ভাই তাকে বলেছে। আমি বললাম, তুমি অয়নকে চেনো? সে বলল, ও মা, চিনবো না কেন? গত বছর ও আমার বাড়ি গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাড়িতে কে কে আছে? সে বলল, আমার বাবা, মা আর আমি। এ বলে সে বলল, আমার অনেক কাজ আছে, পরে দেখা হবে। একদম দাঁড়ালো না। আমি কিছু জিজ্ঞেস করতে পারলাম না। 2 দিন পর আমি আমার বন্ধুদের বাড়ির ছাদে বসলাম। এ কথা সে কথায় আমি তাকে বলে উঠলাম, আমি তো
ভাইয়ের সাথে এক জায়গায় যাব, তুই যাবি? সে আমাকে বলল না, খালি চুপ করে থাকলো। আমি বেশ অবাক হলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, চুপ করে আছিস কেন? সে আমাকে বলল, বন্ধু, তুই ওর সাথে যাস না। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? সে আমাকে শুধু এটুকু বলল যে আমি যেন সাবধানে থাকি। আমি তার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারলাম না, পাত্তাও দেয়নি, যদিও দেয়া উচিত ছিল। সেদিন সন্ধ্যার দিকে আমি ও আমার চাচাতো ভাই, আমার বন্ধুর চাচাতো ভাই বনের উত্তর দিকে ক্রমশ ভেতরের দিকে যেতে লাগলাম। আমি খেয়াল করলাম যে আমরা সেই ইংরেজ ভদ্রলোককে যেখানে দেখেছিলাম হেঁটে যেতে, সেই দিকটাতে হাঁটতে শুরু করেছি। উত্তর থেকে দক্ষিণে আমরা হাঁটছি। যখন আমরা একদম নদীর ধারে, তখন আমার সেই বন্ধুর চাচাতো ভাই বলে উঠল, আমরা রাত হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করব। আমি এবার একটু অবাক হলাম এবং তাকে বললাম, আমরা তো তার সাথে দেখা করতে আসবো, এতে রাত হবার কি দরকার? আর এই জঙ্গলে থাকছো কেন? তখন ও আমাকে বলল, আমরা আমাদের ইচ্ছে মতো তাদের সাথে দেখা করতে পারবো না, এই বাড়ির মালিক আমাদের রাতে আসতে বলেছেন। আমি আর কিছু বললাম না। রাত প্রায় 8টার দিকে জঙ্গলের পাশের নদীর ধারে একটা ছোট্ট ব্রিজ দেখতে পেলাম। আমি তার ওপর উঠতে গিয়েছি, এমন সময় নদীর ওপর জঙ্গল থেকে বাঘের মতো একটা গর্জন শুনলাম। আমি আওয়াজ শুনে তাড়াতাড়ি ব্রিজ থেকে নামতে যাব, তখন আমার মনে হলো যে আমার সাথে থাকা চাচাতো ভাই নেই। এই জঙ্গলে এমন একটা সময়ে নিজেকে একদম একা মনে হলো। বাঘের গর্জনটা আমার চারপাশ থেকে আসতে লাগলো, আমার শরীর ভেতর থেকে ঠান্ডা শীতল হাওয়া বইতে লাগলো। হঠাৎ আমি সে ব্রিজের মধ্যে একটা বাঘের আকৃতির অবয়ব দেখতে পাই, সেটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। তখন আমার নাম ধরে কেউ একজন ডাকলো। সেই ডাকটা খুবই পরিচিত একটা ডাক, সেই টুরিস্ট অফিসারের। আর তিনি আমার কাছে এসে হাতে থাকা একটা বন্দুক দিয়ে গুলি ছোড়া শুরু করলেন। আস্তে আস্তে পেছনে যেতে লাগলেন আর আমিও তার সাথে সাথে যেতে লাগলাম। তিনি আমাকে তার সাথে যেতে ইশারা করলেন আর সেই অফিসার আস্তে আস্তে জঙ্গলের একটু বাইরের দিকে আমাকে নিয়ে এলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কোথাও লাগেনি তো? আমি মাথা নেড়ে না সূচক জবাব দিলাম। তিনি আমাকে তার বাসায় যেতে বললেন। আমি তাকে অনুসরণ করতে লাগলাম। তিনি একটা বাড়ির কাছে আমাকে নিয়ে গেলেন। বাড়িটা দোতলা আর একটা অনেক বছর আগের বাড়ি মনে হলো। মনের ভুল বলে উড়িয়ে দিলাম। অফিসারটা দরজায় কড়া নাড়লেন, ভেতর থেকে কে যেন দরজা খুলে দিল আর আমাদেরকে হাতের ইশারায় ভেতরে আসতে বলল। বাসায় তখন কোনো আলো জ্বলছিল না, আর যার ফলে আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। সব কেমন যেন কুয়াশার মাঝে মাঝে থাকা অবয়বের মতো লাগছিল। আমি শুনলাম এক নারী মূর্তি বলে উঠল, তুমি এসেছো? আর তোমার নাম তো রুহি, তুমিও এসেছো? আমি এ কথা শুনে একদম চমকে উঠলাম। সেই নারী মূর্তিটি বলে উঠল, আমার মেয়ে তোমার সঙ্গে কথা বলেছে, আমাকে বলেছে। আমি হঠাৎ আমার পাশে কারো উপস্থিতি অনুভব করলাম। আমি তাকে দেখি সেই মেয়েটা যে আমার সাথে সন্ধ্যায় দেখা করত। আমি তাকে বলে উঠলাম, আরে তুমি এখানে? মেয়েটি বলে উঠল, তোমাকে বলেছিলাম না যে আমাদের বাসায় নিয়ে আসবো? আমি কিছু বুঝতে পারছিলাম না, আমার মাথা কাজ করছিল না, কি হচ্ছে ভাবতে লাগলাম, কিন্তু আমি তাদেরকে বুঝতে দিলাম না। আমি বললাম, আমার সাথে এক বন্ধু ছিল, সে মনে হয় খুঁজছে হয়তো বা। মেয়েটি হঠাৎ বলে উঠল, তোমার বন্ধুর ভাই তো বাড়ি চলে গেছে, সে জানে যে তুমি কোথায়। আমি তার কথা শুনে আঁতকে উঠলাম। জিজ্ঞেস করলাম, সে আমার সাথে আসেনি? তাহলে সে কিভাবে জানলো যে আমি এখানে? এমন সময় বাইরে থেকে বাঘের গর্জন শুনছি। আমি ফরেস্ট অফিসারের দিকে তাকিয়ে দেখি তার মুখে ভয়ের ছাপ। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন মেয়েটির মা বলে উঠল, ও আসছে, আমাদের কাউকে ছাড়বে না। আমি বলে উঠলাম, কে কে এসেছে? এ তো বাঘের গর্জন। হঠাৎ দরজায় ধাক্কা ধাক্কি শুরু হলো। দরজাটা যেন কেউ ভেঙে ফেলতে চাইছে। ফরেস্ট অফিসার আমাকে তাড়াতাড়ি একটা টেবিলের নিচে লুকাতে বললেন। আমিও তাই করলাম। আর হঠাৎই দরজাটা ভেঙে পড়ল আর বাইরে থেকে একটা নীল আবছা আলো ঘরের ভেতরে প্রবেশ করলো। তার সাথে প্রবেশ করলো বাঘের মতো একটি অবয়ব। রাতের অন্ধকারে কালো দেখাচ্ছে সেই অবয়বটিকে। আমার শরীর যেন জমে পাথর। আমার সামনেই হচ্ছে সবকিছু, আমি কিছু করতে পারছি না। আমার সামনেই ফরেস্ট অফিসার বাঘটিকে গুলি করতে চাইলেন, পারলেন না। বাঘটি
তার উপর ঝাঁপিয়ে পড়লো। তার দেহটা যেন কাগজের মতো ছিঁড়ে ফেলতে লাগলো। আমার সামনেই যেন অফিসার উবে গেলেন, নিশ্চিহ্ন হয়ে গেলেন আমার দিকে। এবার সেই অবয়বটি এগিয়ে আসতে শুরু করলো। আমি শুনলাম এক মায়াময়ী কণ্ঠের চিৎকার, যা আসলে ওই অফিসারের স্ত্রীর চিৎকার। এবার তাকে সেই অবয়বটি আক্রমণ করেছে। আমি হঠাৎ সেই ছোট্ট মেয়েটিকে ঘর থেকে বাইরে দৌড় লাগাতে দেখলাম। আমি সমস্ত শক্তি দিয়ে মনকে স্থির করে তার পেছনে ছুট লাগালাম। তাকে বাঁচানোর জন্য যা করা দরকার তাই করব। মেয়েটি সোজা সেই কুয়োর দিকে যেতে লাগলো। আমার যেখানে সেই অফিসারের সাথে দেখা হয়েছিল, আমি তাকে থামতে বললাম অনেকবার, কিন্তু সে আমার কথা শুনলই না। আমি তার পেছন পেছন ছুটছিলাম, আর তখনই আমার পাশে সেই বাঘটি বা সেই অবয়বটি আমি দেখলাম। এক ঝলক তাকিয়ে দেখি সে মেয়েটিকে ধাওয়া করছে। আমি একটু অবাকই হয়েছিলাম এরকম আচরণে। বাঁচানোর কথা আমি প্রায় ভুলে গিয়েছি। আমি শুধু ভাবছি যে শিকার কাছে পেয়েও বাঘ কেন ছেড়ে দিল। আমি যেন আর ভাবতে পারছিলাম না। স্তব্ধতা ভেঙে গেল সেই মেয়েটির চিৎকারে। মেয়েটি কুয়োতে ঝাঁপ দিয়েছে। আমি সেখানে যাবার সাহস পেলাম না। কিছুক্ষণ পর সেই অবয়বটি আমার দিকে ফিরল। কুয়ার মধ্যে থাকা পানিতে ছটফট করা আওয়াজ। কিছুক্ষণ পর সব স্তব্ধ। এক পাশে আমি, আর এক পাশে সেই বাঘের মতো বাজে সেই অবয়ব। আমি হঠাৎ তার মাঝে একটা পরিবর্তন দেখতে পেলাম। আমি চোখ বন্ধ করে ফেললাম, যেন কিছু না দেখতে হয়। আমি মনে মনে আল্লাহকে স্মরণ করছি। আমি ঠিক মনে করে চোখ খুলে দেখি সেটি আমার পাশে দাঁড়িয়ে আছে। তারা আমাকে সেদিন ছাড়েনি। আমি তার মুখটা ভালোভাবে দেখতে পাচ্ছি। সেই মুখটা ছিল আমার বন্ধু, চাচাতো ভাইয়ের। আমি তাকে দেখেই অবাক যে এ তো মানুষ। আমাকে রেখে সে একলা বাঘের মতো অদৃশ্য হয়ে গিয়েছিল। আমার তারপর আর কিছু মনে নেই। যতদূর মনে পড়ে আমি জঙ্গলের ভেতর দৌড়াচ্ছি আর কিছুর সাথে আটকে পড়ে যাচ্ছি। আমি যখন আবার সেন্স ফিরে পাই তখন আমি ঢাকায়। আমার বাবা তখন কাজের সুবাদে বগুড়া ছিলেন, তিনিও চলে এসেছেন। আমি তখনও বেশ অসুস্থ ছিলাম। প্রায় এক সপ্তাহ পর আমি সুস্থ হয়ে উঠি। আমাকে আমার বাড়িতে নিয়ে আসা হয়। আমাকে দেখতে আমার বন্ধু ও তার দাদু এসেছেন। আমি এবার তাদের সব ঘটনা খুলে বললাম। তিনি কিছুক্ষণ চুপ থেকে আমাকে বললেন, সেদিন সারা রাত তোমাকে যখন খুঁজে পাওয়া যায়নি, আমি তখন সেই ভাঙা বাড়ির কাছে একটা গুড়ির ওপর তোমাকে পড়ে থাকতে দেখি। আসলে তুমি যে বাড়ির কথা বলছো, সেই বাড়িতে যা ঘটেছে তা প্রায় 1942 সালে। তখন এখানে একজন ইংরেজ ভদ্রলোক একজন বাঙালি মেয়েকে বিয়ে করে বাড়িতে ওঠে। তাদের একটা মেয়েও হয়। শোনা যায় মেয়েটিকে বাঘ মেরে ফেলে এবং এই ঘটনার সম্মুখীন এই তারিখেই হয়েছে। ঠিক সেই দিনই তারা মারা যায় 1942 সালে। দাদু আরো বলেন, তোমার মতোই তোমার চাচাতো ভাই অয়নের যমজ ভাই রাফিদ 1 বছর আগে সেই দিন সেই কুয়োতে তার লাশ ভেসে ওঠে। আর অয়ন তো বলল যে সে তোমার সাথে নাকি কোনো কথাই বলেনি, আর বলবেই বা কি করে, সে তো জন্মগতভাবে বোবা। আমার নাতিকে তারা ছাড়েনি, কথা বলে তিনি কেঁদে উঠলেন। আমি তাকে কি বলবো ভেবে পেলাম না। আমি আর কিছু বলিনি। মনে হয় গুছিয়ে লিখতে পারলাম না। ঘটনাটি পড়ে শোনাবার অনুরোধ রইল। রুবাইয়াত ইসলাম রুবায়েত আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন এবং তিনি তারপরে তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং বলেছেন যে এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও আপনি যেহেতু লিখেছেন, আমি এই বিশ্বাস অবিশ্বাসের ভারটা পুরোপুরি আমাদের লিসেনারদের উপরে ছেড়ে দিতে চাই। আমি কোনো মন্তব্য করতে চাই না। তিনি যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। আমি বর্তমানে ইউরোপের এস্তোনিয়া নামক ছোট্ট একটি দেশে বসবাস করি। এস্তোনিয়া ফিনল্যান্ড ও রাশিয়ার মাঝামাঝি অবস্থিত, যে দেশের লোক সংখ্যা মাত্র 13 লক্ষ। আমি এদেশে গত বছর অর্থাৎ গত 2016 সালে অ্যানথ্রোপোলজির ওপরে মাস্টার্স করার জন্য আসি। বর্তমানে আমি এখানকার শহর তালিনে বসবাস করছি। আমার পড়ালেখার বিষয়বস্তুর কারণে আমাকে প্রায় সময় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে রিসার্চ করতে হয়।
কিছুদিন আগে আমার প্রফেসরের নির্দেশে আমি ও আমার সাথে আরো 3 জন মিলে তালিন শহরের পাশে ওল্ড টাউন নামের একটি জায়গায় যাই। বলে রাখা ভালো যে এই ওল্ড টাউন জায়গাটি আমাদের পুরান ঢাকার মতো, তবে খুব কম মানুষ এখানে বসবাস করে। বেশিরভাগ বাড়িগুলোই ফাঁকা এবং দেখতে সবগুলো বাড়ি একই রকমের। বাড়িগুলো এবং বাড়িগুলোর পাশে রয়েছে বেশ কিছু পুরনো স্থাপনা। দিনের বেলা দর্শনার্থীরা ভিড় জমায় এই স্থাপনাগুলো দেখার জন্য, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে অনেক জিনিসপত্র এখনো এই শহরে পাওয়া যায়। সেদিন আমি ও আমার সাথীর 3 জন মিলে আমরা একটি পুরনো স্থাপনার মাঝে প্রবেশ করি। যদিও এর আগেও অনেকবার অন্য স্থাপনায় গিয়েছিলাম এবং কিছু গবেষণা করেছি, তবে এবারেরটা ছিল সম্পূর্ণ ভিন্ন, এক অন্যরকম অভিজ্ঞতা। স্থাপনাটি ছিল 4 তলা বিশিষ্ট। স্থাপনার ভেতরে সূর্যের আলো প্রবেশের কোনো জায়গা নেই, নেই কোনো জানালা, একটি মাত্র সিঁড়ি, তা আবার এতটাই সরু যে একজন মানুষেরও উঠতে কষ্ট হবে। স্থাপনার আরেকটি চমক হলো সিঁড়িটি শুধু ওপরের দিকে নয়, বরং মাটির গভীরেও চলে গেছে। মাটির নিচে রয়েছে আরো 2টি তলা। আমাদের প্রজেক্ট ছিল মাটির নিচের তলার জিনিসপত্র নিয়ে তথ্য নির্ণয় করা। আমরা 4 জন হাতে টর্চ নিয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাটির নিচতলায় সিঁড়ি বেয়ে চলে যাই। মাটির নিচের প্রথম তলায় কিছু পৌরাণিক জিনিসপত্র থাকলেও দ্বিতীয় তলায় ছিল কিছু চমকপ্রদ জিনিস। তার মধ্যে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হামলা করা বোমার কিছু অংশ, মানুষের খুলি, কিছু ধাতব পাত্র ও ধাতবের তৈরি বিভিন্ন বড় কলসির মতো। আমরা আমাদের ডিভাইস দিয়ে জিনিসগুলো পরীক্ষা করতেই হঠাৎ একটি জায়গায় আমাদের চোখ আটকে যায়। একটি মরচে ধরা 4 কোনা ধাতব কৌটা, যেটার গায়ে কিছু একটা লেখা। যে লেখাটা কোনোভাবেই ওই মুহূর্তে লাইটের আলোয় পড়তে পারছিলাম না, কিন্তু কেন জানি আমার খুব আগ্রহ জন্মে সেই ধাতব কৌটাটির ওপর। হয়তো সেই ধাতব কৌটাটি অন্যান্য জিনিসগুলো থেকে কিছুটা ব্যতিক্রম। আমি ওই ধাতব কৌটাটি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ল্যাব টেস্ট করার জন্য আমাদের সাথে নিয়ে যাই এবং ল্যাবে জমা দিয়ে আমি আবার বাসায় ফিরে আসি। সেদিন একটু রাত করে ঘুমাই এবং ঘুমের মাঝে আমি একটি অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পাই। স্বপ্নে আমি নিজেকে একটি জঙ্গলের মাঝে একটি লেকের পাশে দেখতে পাই, যেখানে আমি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছি। সকালবেলা ঘুম ভাঙার পর আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে এরকম স্বপ্ন কেন দেখলাম। পরদিন সকালে নাস্তা সেরেই হাতে একটা কফি নিয়ে আমি ইউনিভার্সিটির দিকে যাই। ল্যাবে গিয়ে আমি কৌটাটি খোলার চেষ্টা করি এবং অনেক চেষ্টার পর ধাতব কৌটাটি অক্ষত অবস্থায় খুলতে সক্ষম হই। জং পড়ে থাকা সেই কৌটাটির ভেতর অনেক পুরনো একটি ছোট্ট কাগজ, যেটা দেখতে কিছুটা পুড়ে যাওয়া কাগজের মতো, অর্থাৎ হলুদ রঙের কাগজ। যদি অনেক দিন ভাঁজ করে রেখে দেওয়া হয় তাহলে যে লালচে ধূসর রং ধারণ করবে সেই রকম। দেখে মনে হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা তার আগেকার সময়ের। কাগজটি খোলার পর আমি একটি অদ্ভুত রকমের নকশা এবং কিছু লেখা দেখতে পাই। লেখাটি রাশিয়ান ভাষায় ছিল। আমি এই ভাষা জানি না বলে কাগজটি রাশিয়ান জানে এমন একজন রিসার্চারের কাছে পাঠিয়ে দেই। সে কাগজটি স্ক্যান করে পরীক্ষা করতে শুরু করে। পরদিন সে আমাকে জানায় যে কাগজে রাশিয়ান ভাষায় তাদের পৌরাণিক এক দেবতার নাম এবং কিছু মন্ত্র আছে। সেই সাথে সাথে সেই নকশার কথা জিজ্ঞেস করলে জানা যায় যে এটি একটি জায়গার নকশা, যা কিনা
কেইলা নামক একটি গ্রামের নির্দেশ করে। এটা জানার পর এই বিষয়টি নিয়ে আমাদের টিমের আগ্রহ বাড়তে থাকে। পরদিন সকালে আমরা কেইলা গ্রামের উদ্দেশ্যে রওনা করি। নকশা থেকে পাওয়া ধারণা অনুযায়ী আমরা একটি গ্রামের ভেতর একটি জঙ্গল আছে সেখানে যাই। আমরা জঙ্গলের ভেতর প্রায় 2-3 কিলোমিটার হাঁটতে থাকি শুধুমাত্র সেই নকশা পরিশেষ দেখতে। বলে রাখা ভালো, ওই গ্রামের মানুষের কাছে শোনা যায় ওই জঙ্গলে নাকি দিনের বেলাতেও মানুষ যাতায়াত করে না, কি নাকি সমস্যা হয়। এই জঙ্গলটা গাছগাছালি এতটাই ঘন যে সূর্যের আলোটুকুও ঠিকভাবে পৌঁছয় না। অবশেষে নকশা অনুযায়ী জঙ্গলের মাঝে একটি জায়গায় রাস্তা শেষ হয়ে যায় এবং অন্য একটি দিক থেকে রাস্তা এসে ঠিক একই জায়গায় মেলে। বলা যায় আমরা একটি গোল চত্বরে পৌঁছে যাই। সেখানে আমরা ছোট্ট একটি লেক দেখতে পাই, কিন্তু লেকটা দেখার পরই আমার শরীরটা কেমন যেন হয়ে ওঠে, কারণ ঠিক এই রকম দেখতে একটা লেক আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছিলাম। লেকের পানি থেকে কেমন যেন তীব্র একটা দুর্গন্ধ বের হচ্ছিল। আমার লেকের প্রায় শুকিয়ে যাওয়া পানি ছিল কালো বর্ণের। আমার টিমের একজনের নাম ছিল অ্যান্ড্রু। সে লেকের দিকে দক্ষিণ পাশে দুটো গাছের মাঝামাঝি একটি উঁচু জায়গায় আবিষ্কার করে, যেটা নকশায় নির্দেশ করছিল। আর নকশায় এও বলা ছিল যে ওই উঁচু জায়গায় দেবতার প্রাণ শক্তির লুকায়িত আছে। আর টিমের অ্যান্ড্রু ছিল ক্যাথলিক আর বাকি দুজন ছিল নাস্তিক। তারা ডিসিশন নেয় যে ওই উঁচু জায়গাটি খুঁড়ে দেখবে কি আছে, কিন্তু আমার কেন যেন খুব বেশি একটা ভালো লাগছিল না। বারবার গত রাতের স্বপ্নের কথা মনে পড়ে যাচ্ছিল। খোঁড়াখুঁড়ি করার যন্ত্রপাতি না থাকায় সেদিন আমরা ফিরে চলে যাই। সেদিন রাতে বাসায় এসে নিজে রান্না ও ডিনার শেষ করতে করতে লেট হয়ে যায়। বিছানায় পিঠ লাগাতেই ঘুম চলে আসে। কখন যে ঘুমিয়ে যাই নিজেও টের পাইনি। সেদিন রাতেও আমি সেই আগের রাতের সেই স্বপ্ন দেখতে পাই এবং আরো দেখতে পাই যে কে যেন একজন আমাকে বলছে সেই জঙ্গলের মাঝে লেকের কাছে না যেতে। বারবার আমাকে হাত দিয়ে না যাবার নির্দেশ করছে কিংবা কিছু একটা বারণ করছে। সকালে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে, কিন্তু কোনোভাবেই আমি স্বপ্নের ব্যাপারটা মিলাতে পারছিলাম না। প্রতিদিনের মতো আজকেও আমাকে ল্যাবে চলে যেতে হতো এবং আজকে একটু আগে কাজ শেষ করেই আমরা ওই জঙ্গলের দিকে বেরিয়ে পড়ি। আমি আমার গত দুরাতের স্বপ্নের কথা কোনোভাবেই আমার টিমের কাউকে বলতে পারছিলাম না, কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না। আজকে কেন জানি আমার টিম মেম্বার অ্যান্ড্রু যেতে চাইল না, তবে সবার কথার পরে সে যেতে রাজি হয়। আর আমি কেমন যেন ভয় পাচ্ছিলাম, আবার কৌতূহল হচ্ছিল। মনে হচ্ছিল যদি ভালো কিছু একটা পেয়ে যাই তাহলে আমার থিসিসের কাজে অনেক সহায়ক হবে। যাই হোক, আজকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমরা একজনের গাড়িতে চড়ে রওনা হলাম। গ্রামের শেষ অংশে যাবার পর আর গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই গাড়ি রেখে হাঁটা শুরু করলাম। গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢোকার সময় এক বৃদ্ধের সাথে দেখা। বৃদ্ধ দেখতে কিছুটা কুঁজো হয়ে গেছে, কিন্তু তার সব চুল দাড়ি পাকেনি, আধা আধা টাইপের। সে কোনো একটা ভাষায় আমাদের জিজ্ঞেস করলো যে কোথা থেকে এসেছি। আমরা আমাদের উত্তর দেওয়ার আগে বলল, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যেও না, হয়তো ফিরতে পারবে না। কথাটা আমার মনে দাগ কাটলো। আমার সাথে থাকা অ্যান্ড্রু ও কিছুটা চমকে গেল। বৃদ্ধ আরো বলল, 5টি নাবালক শিশুকে জ্যান্ত পুঁতে ভুডু করে শক্তিশালী করে রাখা হয়েছে। বলে রাখা ভালো, ভুডু একটি প্রাচীন রোমান শয়তান দেবতার নাম। আমরা ওই বৃদ্ধকে কিছু বলার আগেই সে চলে গেল। আমরা আমাদের মতো সেই নির্দিষ্ট লেকের পাশে দিয়ে যন্ত্রপাতি নিয়ে দাঁড়াই। আছে কেমন জানি লেকের পানি থেকে আরো বেশি দুর্গন্ধ আসছিল, আর সূর্যের আলো কম থাকায় কেমন একটা অন্ধকারাচ্ছন্ন লাগছিল। খেয়াল করে দেখলাম চারপাশ খুব নিস্তব্ধ, এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছিল না। খুব স্তব্ধতা বিরাজ করছিল ওই জায়গাটার চারপাশে। যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। যেহেতু জায়গাটা জঙ্গলে, কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, তাই মাটি খোঁড়ার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। মাটি খোঁড়ার আগে আমরা আরো সেই নকশার কপিটা বের করে জায়গাটা ঠিক করে
ঠিক আছে কিনা সেটা নিশ্চিত হয়ে নিলাম। তারপর আমরা 4 জনই মাটি খোঁড়া শুরু করলাম। প্রায় ঘন্টা খানেক মাটি খোঁড়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ি। ছোট্ট একটা বিরতি নিয়ে আবার কাজ শুরু করব বলে আমরা সিগারেট ধরাই। চারপাশে স্তব্ধতা আমাকে কেমন যেন একটা শিহরণ দিচ্ছিল। এর আগেও এইরকম প্রত্নতাত্ত্বিক জিনিস নিয়ে কাজ করেছি, কিন্তু এবারেরটার মতো কখনোই এমন ফিল অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল মাটি খোঁড়ার কাজ আমাদের না। আর তাছাড়া প্রফেসর জানলে আমাদের এই টিমটার জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। যাই হোক, সিগারেট শেষ করে আমরা আবার কাজে ফিরলাম। তবে এবার যা দেখলাম তা ছিল আমাদের জন্য অবিশ্বাস্য। মাটি খোঁড়ার আগে উঁচু জায়গাটি যেমন ছিল এখনো তেমনি আছে, একটা খোঁড়ার দাগও নেই। বিষয়টা আমাদের কাছে প্রচন্ড অবাক লাগলো। 4 জন মিলে 1 ঘন্টা খোঁড়ার পর মাটিগুলো আমরা যে জায়গায় পাশে ফেলেছিলাম সেখানেও কোনো চিহ্ন নেই। সত্যি অবিশ্বাস্য। এই অবাক করা বিষয়টা কেউই বিশ্বাস করতে পারছিলাম না। তাই আমাদের নিজেদের মাঝে এই কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এদিকে সন্ধ্যা হওয়ার উপক্রম। আমরা সেদিন আর কাজ না করে সেখান থেকে ফিরতে শুরু করলাম। ফেরার পথে যন্ত্রপাতিগুলো যার যার কাঁধে তুলে নিলাম। গাড়ি পর্যন্ত আসতে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। আমি যাবার সময় যে যন্ত্রপাতিগুলো আমার কাঁধে নিয়েছিলাম এখনো সেই একই যন্ত্রপাতি আমার কাঁধে নিয়ে আসছি, কিন্তু এবার কেন যেন আগের চেয়ে অনেক বেশি ভারী মনে হচ্ছিল। হাঁটার সময় আমার বারবার মনে হচ্ছিল কে যেন আবার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে, আর আমার ঘাড়ে প্রচন্ড ওজন অনুভব করছিলাম। বারবার চমকে উঠছিলাম আমাদের পেছনে কারো হেঁটে আসার আওয়াজ শুনে। শুকনো পাতার ওপর পা ফেললে যেমন মরমর আওয়াজ হয়, ঠিক সেই আওয়াজ আসছিল আমাদের পেছন থেকে। আমাদের পাশে ঝোপের মাঝ দিয়ে কেউ যেন দৌড়ে চলে গেল, এরকম একটা আওয়াজ পেলাম। আমার বুঝতে বাকি রইল না যে আমরা কোনো খারাপ জায়গায় চলে এসেছি। এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা খুব দ্রুত পা চালালাম, কিন্তু যেখানে 1 কিলোমিটার পথ পার হবার কথা 15-20 মিনিটে, সেখানে প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছাতে পারলাম। আমরা 4 জনই প্রচন্ড ঘামছিলাম। গাড়ি স্টার্ট দিয়ে আমাদের টিম মেম্বার প্যাট্রিক একটানে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তখন আমরা জঙ্গল পেরিয়ে গভীর গ্রামে, যে দেশে মোট 13 লাখ মানুষ বাস করে, সেই দেশের একটা অজপাড়া গ্রামে কজনই বা বাস করতে পারে সেটা খুব সহজেই অনুমান করা যায়। আমরা আমাদের গাড়ি থেকে আমরা আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছিলাম না। অনেক দূরে একটা উঁচু গির্জা ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। কেমন যেন গাড়িটা খুব ভারী লাগছিল। গাড়ির স্পিড কোনোভাবেই বাড়ছিল না। মনে হচ্ছিল কোনো একটা যেন কিছু গাড়িটাকে আটকে ধরে রেখেছে পেছন থেকে। মোটামুটি বেশ কিছুক্ষণ পর আমরা শহরে প্রবেশ করি। সেদিন রাতে আমি 1 মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। বারবার সেই স্বপ্ন আর স্বপ্নের সাথে মিলে যাওয়া জায়গাটির কথা মনে হচ্ছিল। পরদিন সকালে জানতে পারি আমাদের সাথে থাকা আরেকটি টিম মেম্বার টেরেন্স গত রাতে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে, আর অ্যান্ড্রু প্রচন্ড জ্বর। প্যাট্রিকের সাথে কথা বলার পর জানতে পারলাম প্যাট্রিক নাকি সেদিন জঙ্গল থেকে ফেরার পথে এক অদ্ভুত রকমের জিনিস দেখে, যেটার কিনা সারা গায়ে ছোপ ছোপ দাগ, মুখটা কিছুটা ঘোরার মতো, আর হামাগুড়ি দিয়ে সেই উঁচু জায়গাটা থেকে আমাদের পেছন পেছন আসছিল। অ্যান্ড্রু সুস্থ হবার পর ওর কাছ থেকে জানতে পারি আমি যে স্বপ্ন দেখছিলাম ও নাকি সেই স্বপ্নই দেখেছে, কিন্তু লজ্জায় কাউকে বলতে পারিনি। তখন বুঝতে পারি কেন অ্যান্ড্রু চেয়েছিল যাবে না। কিন্তু 2 জন ঠিক একই রকম স্বপ্ন দেখা আর বাস্তবে সেটার সাথে মিল পাওয়া সবকিছু কি কাকতালীয়? আর প্যাট্রিকের বর্ণনা দেয় সেই অদ্ভুত জিনিসটির ব্যাখ্যা, এগুলো সবই কি মিথ্যা? পরে আমরা স্থানীয় লোকজনদের কাছে জানতে পারি যে 2য় বিশ্বযুদ্ধের পর অনেক লাশ ওই জঙ্গলের মাঝে লেকে ফেলে দেওয়া হয়েছিল। তার আরো আগে লেকের পাশে উঁচু জায়গাটাতে কয়েকজন মহিলা 5টি বাচ্চাকে জ্যান্ত পুঁতে ফেলেছিল, আর তাদের বুডো নামের
দেবতাকে সন্তুষ্ট করার জন্য এগুলো করা হয়েছিল। আর তারপর থেকেই ওই জায়গাটি অভিশপ্ত। আমরা সেই জায়গা ছেড়ে চলে আসার সময় আরো জানতে পারি যে এই জায়গাটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমি এখনো যখন সেই দিনটির কথা ভাবি তখনই আমাকে সেই রহস্য হাতছানি দেয়। আমি এখনো আমার স্বপ্ন আর বাস্তবতার কোনো ব্যাখ্যা পাইনি কোনো সুরাহা। এই ছিল ঘটনা। আমি চলে যাই আমাদের প্রথম ঘটনায়, এবং এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, যিনি বেশ কি বলবো যে চমৎকার করে এই ঘটনাটা লেখার চেষ্টা করেছেন, এবং এইটি যে লিখেছেন ইন্ডিয়া থেকে। আমি তার ঘটনাটা পড়ে শোনাচ্ছি, এবং আপনিও এরকম ঘটনা যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও আপনার কাছে রেখে না দিয়ে যদি আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি ভালো হবে, আমরা সবাইকে শুনিয়ে দিতে পারবো। তো যাই হোক, আমি ঘটনাটাকে শুরু করি। রাইট, সো এখানে তিনি যেভাবে লিখছেন আমি সেইভাবেই পড়ার চেষ্টা করছি। নমস্কার রাসেল ভাই, আশা করি আপনি সর্বদা ভালোর দরে থাকেন। আমি ইন্ডিয়ার হাওড়া থেকে ভাস্কর বক্সি। আমি সমস্ত ভূত.com শ্রোতাদের মঙ্গল কামনা করি। এই প্রতিকূল অবস্থা খুব তাড়াতাড়ি সুস্থ আর স্বাভাবিক হয়ে যাক। আমি আমার মূল ঘটনায় আসি। তখন আমি হোটেল ম্যানেজমেন্টে পড়তে গিয়েছিলাম দুর্গাপুরে। কিছুদিন হোস্টেলে থেকে তারপর আমার এক বন্ধুর কথায় একটা বাড়ি পেয়ে যায় আসানসোলে। বলে রাখি, দুর্গাপুর থেকে ট্রেনে আসানসোল দূরত্ব 2 ঘন্টার। আমি রোজ এভাবে যাতায়াত করতাম। একদিন এমন এক ঘটনা ঘটল যে সেদিন নিজের জীবন নিয়ে যে আজকে আবারও লিখতে পারবো এটা কল্পনাও করিনি। দিনটা ছিল 27 মার্চ 1998। সেদিন আমি এক্সট্রা নোট নেওয়ার জন্য অনেকটা রাত করে ফেলি। সাধারণত আমার ক্লাস 5টায় শেষ হবার পরে রানিং ট্রেন ধরে 8টার ভেতরে আমি আসানসোল পৌঁছে যাই। কিন্তু সেদিন আমার নোট আর কিছু কাজ থাকার দরুন আমার স্টেশনে পৌঁছাতে রাত 11:30 বেজে যায়। আকাশে ঘন কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলক, হয়তো বৃষ্টি নামবে আর কিছুক্ষণের মধ্যে। স্টেশনের বাইরে দোকানে কিছু খাবার খেয়ে ঢুকে পড়লাম স্টেশনে। একটা এক্সপ্রেস ট্রেন আছে 12:20 নাগাদ, আমার সেটা ধরতে হবে। আসানসোলে পৌঁছাতে হবে। ঘড়িতে তখন রাত 12:10। আর কিছুক্ষণ অপেক্ষা। প্রসঙ্গত এই ট্রেনের নাম আমি উল্লেখ করলাম না। আজ ওই ট্রেনটা, ওই বগিটা ফাঁকা যায় আজও, এবং স্টেশনের চেয়ারগুলো কিছু কুলি মজুররা দখল করে থাকায় তারা চাদর মুড়ি দিয়ে দেখলাম যে দিব্যি ঘুমিয়ে আছে। অগত্যা আমি একটা রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হলো, তার সাথে বিদ্যুতের চমক আর কান ফাটানো শব্দ রাতের অন্ধকারকে আরো ভয়ঙ্কর করে তুলল। আমি ছুটে গিয়ে একটা শেডের নিচে দাঁড়িয়ে গেলাম। ট্রেন এলো নির্ধারিত সময়। আমি ছুটে গিয়ে আমার সোজাসুজি একটা বগিতে উঠে পড়লাম। বগিতে উঠে দেখলাম একদম ফাঁকা। পুরো বগিটা ঘুরে দেখলাম কেউ নেই। ততক্ষণে ট্রেন আস্তে আস্তে স্টেশন ছাড়ছে। আমি অত কিছু না ভেবে দরজা বন্ধ করে একটা সিটে গিয়ে বসলাম। মনে মনে ভাবলাম, যাক, ফাঁকা আছে, ঠিক আছে, মাত্র তো 2 ঘন্টা। ব্যাগ থেকে একটা কপি বের করে চোখ বুলাচ্ছিলাম। বাইরে অসম্ভব বৃষ্টি আর বিদ্যুতের চমক। মাঝে মাঝে জানালার কাঁচ দিয়ে দেখছি ট্রেন যেন অসম্ভব গতিতে ছুটে চলেছে, যেন এই দুর্যোগের রাত তাড়া করছে ট্রেনের পেছন পেছন। আমি আবার মন দিলাম খাতার পাতায়। প্রায় 1 ঘন্টার কাছাকাছি হবে। হঠাৎ একটা দরজা, সেটার বাইরে ধাক্কানোর শব্দ কানে এলো। ট্রেন তো ছুটছে, কোথাও তো থামার কথা নয়। থামবে আসানসোলে, তাহলে কি? হয়তো বাইরে ঝড় বৃষ্টি বাড়ি খেয়েছে এই ভেবে আবার মন দিলাম খাতাতে। এবার আরো প্রচন্ড জোরে ধাক্কানোর শব্দ কানে এলো। একটা ভয় চেপে বসলো এবার আমার মনে। কে দরজায়? ভাবলাম, এই রাস্তায় চোর ডাকাতের উপদ্রব আছে। যদি তারা হয় তাহলে তো
আমার কাছে কিছু পাবে না টাকা ছাড়া, তাও মাত্র কটা টাকা পেয়ে যদি মারধর করে বেশি টাকা না থাকার কারণে। ভাবলাম যা হয় হয়ে যাক, দরজা খুলব না। কিন্তু আবারও প্রচন্ড বাড়ি মারার শব্দ ভেসে এলো। এক বৃদ্ধা মহিলার কণ্ঠ হিন্দিতে বলে উঠল, কেউ আছো? দরজা খোলো, দরজা খোলো। এভাবে আমি আর বসে থাকতে পারলাম না। উঠে গিয়ে দরজা খুলতে এক বৃদ্ধা মহিলা হুমড়ি খেয়ে ভেতরে এসে পড়ল। কোন রকমে উঠে আমার দিকে চেয়ে বলল, বুদ্ধি শুদ্ধি নেই নাকি? এত দেরি করে দরজা খুলে? আমি তো পড়ে যেতাম। আমার মাথা গরম হয়ে উঠল বৃদ্ধাটির কথা শুনে। আমি বললাম, এই চলন্ত ট্রেনে কে উঠতে বলেছিল আপনাকে? বৃদ্ধাটি দাঁত খিঁচিয়ে আমায় বলল, একটুখানি ছেলে আমায় জ্ঞান দিচ্ছে। এই বলে বগি অন্ধকারে মিলিয়ে গেল। বৃদ্ধাটির পরনে একটা অপরিষ্কার শাড়ি আর গায়ে একটা অপরিষ্কার কালো চাদর। আমি দরজা বন্ধ করে এসে বসলাম আমার সিটে। ভাবছিলাম খামোখা উপকার করতে গিয়ে কতগুলো কথা শুনতে হলো। যাই হোক, আবার আমি খাতাতে মন দিলাম। কিছুক্ষণ পর খাতার পাতা থেকে চোখ তুলতে দেখি আমার সোজাসুজি বৃদ্ধা মহিলাটি বসে হাসছে। আমার বুকের ভেতরে ছ্যাঁত করে উঠল। জিজ্ঞাসা করে উঠল, কোথা থেকে ট্রেনে উঠেছি, কোথায় নামবো। এতদূর সব ঠিক ছিল। এবার সে প্রশ্ন করল, আমি খাতাতে কি পড়ছি। আচ্ছা, আমি ওনাকে কি জবাব দেব? আমার কিছু বলার আগেই উনি আমার খাতাতে লাইন বাই লাইন বলে চলল ঝড়ের গতিতে, তাও আবার একেবারে ইংরেজিতে। আমার মনে হলো আমার বুকের স্পন্দন, হৃদস্পন্দন কানে এলো। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। এবার উনি আমাকে বলল, একটা গল্প শুনবি বলে নিজে শুরু করে দিল। এমন এক ঝড়ে জল রাতে এক চলন্ত ট্রেনে এক বুড়িয়া উঠে পড়ে। দরজা ধরে থমকে উঠেছিল, কেউ খোলেনি। সেদিন দরজা না খোলায় কিছু দূর গিয়ে বুড়ি ট্রেন লাইনে পড়ে যায়। তার দুহাত কেটে যায়। কিছুক্ষণ পরে মরে যায় ট্রেন লাইনের মাঝেই। কথা না শেষ করতেই কোথা থেকে এক দমকা হাওয়া এসে খুলে দিল বৃদ্ধাটির গায়ের চাদর। স্পষ্ট দেখলাম বৃদ্ধাটির দুটি হাত নেই। এবার আমার মাথা কেমন যেন ঘুরে উঠল। অন্ধকারে এসব কি দেখছি? এবার বৃদ্ধাটি হিম কাঁপানো কণ্ঠে হেসে উঠল। চোখ খুলতে আমি এরপরে কি হয়েছে জানি না। চোখ খুলে দেখি আমি আসানসোল স্টেশন মাস্টারের রুমে 2-3 জন আরপিএফ এর সামনে দাঁড়িয়ে। স্টেশন মাস্টার এগিয়ে এসে বলল, কেন আমি ওই বগিতে উঠে পড়েছি। দরজার বাইরে বড় বড় করে লেখা আছে রেস্ট্রিক্টেড কম্পার্টমেন্ট। ট্রেনের ওই বগি খালি যায়, অর্থাৎ ওই বইটা খালি যায়, রিজার্ভেশনের জন্য দেয়া হয় না, সেটা তিনি হয়তো বলতে চেয়েছেন। এবং তিনি বলছেন যে ওখানে যদি কেউ ভুল করে উঠে বসে তাহলে বাঁচে না। তুমি ওই ঝুলন্ত অবস্থায়, আধা শরীর তোমার ট্রেনের ভেতর, আধা শরীর তোমার বাইরে। অর্থাৎ ট্রেনের কোন একটা জায়গায় হয়তো দরজার সামনে তার শরীর অর্ধেক ভেতরে আর অর্ধেক বাইরে ছিল, এরকম তিনি বুঝাতে চেয়েছেন। এবং তিনি বলেছেন যে খুব ভাগ্যের জোরে তিনি প্রাণে বেঁচে গেছেন। আমাকে লিখেছেন চট্টগ্রাম থেকে ইমতিয়াজ আলম নামে একজন লিসেনার। তা উনি বলেছেন আমার মতো করেই আমি স্টোরিটা যাতে আপনাদের সাথে শেয়ার করি, এবং এই স্টোরিটি বা এই অভিজ্ঞতাটি উনি 100% শিওরিটি দিয়েছেন, শিওর করেছেন যে ওনার সচক্ষে দেখা একটা ঘটনা এবং উনি এই ঘটনার সাথেও জড়িত। তো ঘটনাটার সাল 2019 সাল ডিসেম্বর মাসেই। তারিখটা তিনি ঠিক বলতে পারছেন না, তবে তিনি বলেছেন সেই সময়ে তিনি সদ্য অনার্স শেষ করেছেন। তো পরীক্ষা শেষ, সব কিছু শেষ। ওনারা করতেন কি, এলাকার কয়েকজন বন্ধুবান্ধব মিলে সবসময় রাতের বেলা আড্ডা দিতেন। তবে তাদের আড্ডাটা রাতের খাওয়া দাওয়ার পর থেকে শুরু করে ম্যাক্সিমাম 12টা পর্যন্ত হতো, এর বেশি না।
তো যেই দিনের ঘটনা, ওই দিন উনি কিছু গিফট কিনতে একটা জায়গায় যান, এবং যেই জায়গায় তিনি গিফট কিনতে যান ওই জায়গার কিছু ছেলেদের সাথে বা কিছু বন্ধুবান্ধব ওনার ছিল, ওনাদের সাথে আড্ডা দিতে দিতে ওনার একটু দেরি হয়ে যায়। তো এলাকায় যখন ফিরতেছিলেন তখন এলাকার যে বন্ধুগুলা ছিল যাদের সাথে উনি প্রতিদিন রাতে আড্ডা দিতেন, তারা ফোন দেয় এবং ফোন দিয়ে বলে খুব দ্রুত এমার্জেন্সি ওনাকে আসার জন্য। তো ইমতিয়াজ ভাই তিনি বাসায় চলে যান সোজা, এবং বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ওই আড্ডার জায়গাতে চলে যান যেখানে ওনারা প্রতিদিন আড্ডা দিতেন। তো ওখানে যাওয়ার পর উনি একটা কাহিনী শুনতে পান, সেটা হচ্ছে ওনার এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, যেটা তার গার্লফ্রেন্ডের মানে তার বন্ধুর গার্লফ্রেন্ডের অমতেই। তো তারা সিদ্ধান্ত নেয় বা চিন্তাধারা করতে থাকে তারা কিভাবে কি করবে, বিয়েটা কি কোনোভাবে ঠেকানো যায় কিনা, অনেক সময় আবার এটা নিয়েও বলে যে তারা মেয়েটাকে তুলে আনবে কিনা, এই ধরনের মানে হাবিজাবি কথাবার্তা উনি ঠিক এভাবেই লিখেছেন। তো এগুলা করতে করতে এই ধরনের আড্ডা দিতে দিতে বা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে বলতেই প্রায় রাত 1টা বেজে যায়। সেদিন নর্মাল ডেগুলোতে যেদিন যতটুকু ওনারা থাকতেন 11টা 12টা পর্যন্ত, সেদিনের চেয়েও একটু বেশি লেট হয়ে যায়। তো তারা চিন্তা করেন এখন তাদের বাসায় যাওয়া দরকার, সেজন্য তারা বাসার দিকে রওনা দেন। মোটামুটি যতজন ছিলেন তাদের মধ্যে একটা গ্রুপ মানে বন্ধুদের একটা গ্রুপ যাবে পশ্চিম দিকে, এবং উনি এবং আরেকজন বন্ধু ওনারা যাবেন পূর্ব দিকে, মানে 2 গ্রুপ মিলে 2 দিকে বাড়ি, ওনারা 2 দিকে যাবেন। তো যাদের বাড়ি পশ্চিম দিকে ছিল তাদের সবার বাড়ি ছিল একটা এরিয়ার মধ্যে, মানে খুব বেশি দূরে না, একজনের বাড়ির চেয়ে আরেকজনের। কিন্তু পূর্বে বাড়ি যাদের, একজন হচ্ছে ইমতিয়াজ ভাইয়ের, আরেকজন তার বন্ধুর, তাদের বাড়ি কিন্তু মোটামুটি একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি 7-8 মিনিটের হাঁটার দূরত্ব। প্রথমে তার বন্ধুর বাড়িটা পড়ে এবং তারপরে পরে হয় ইমতিয়াজ ভাইয়ের বাড়ি। তো প্রায় সময় মানে তার সে বন্ধু যার বাড়ি ইমতিয়াজ ভাইয়ের বাড়ির ওইদিকে তাকে বাসায় ড্রপ করে দিতেন, মানে বাসা পর্যন্ত এগিয়ে দিতেন। ইমতিয়াজ ভাই তিনি একা একা বাসায় চলে যেতেন। তো ইমতিয়াজ ভাই আসলে উনি যেভাবে লিখেছেন উনি খুব বেশি সাহসী সেটাও না, এমন না যে উনি একদম ভয় পান না, উনিও কিন্তু ভয় পেতেন, কিন্তু ভয় পেলেও সেটা উনি প্রকাশ করতেন না, এবং এটা প্রকাশ না করে গোপন রেখে ওনার বন্ধুকে উনি সবসময় এগিয়ে দিতেন। তো ওই দিনও ঠিক ওইভাবেই ওনার সে বন্ধু ওনাকে বলে বাসা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য। তো ওনার সে বন্ধু সামনে আগাচ্ছে, ওনাকে বিদায় দিয়ে মানে বাসার কাছাকাছি নিয়ে গিয়ে ইমতিয়াজ ভাই ফিরে যখন ঘুরে মানে চলে যাবেন ওনার বাড়ির দিকে, হঠাৎ কি যেন মনে করে উনি পেছনে ফিরে তাকান এবং তিনি দেখলেন ওনার বন্ধুর ঠিক কিছুটা দূরে পেছন পেছন একটা মানুষের মতো অবয়ব, তবে মানুষের মতো অবয়ব হলেও মানুষের মতো লম্বা না। ওই যে অবয়বটা, সেই অবয়বটা দেখতে বেশ হলে 2.5 ফিট 3 ফিট হবে এরকম উচ্চতার একজন মানুষের অবয়ব তার বন্ধুর পেছন পেছন মানে ওনার বাড়ির দিকে যাচ্ছে। তো এরকম একটা দৃশ্য দেখার পর ইমতিয়াজ ভাই দাঁড়িয়ে যান। তিনি চিন্তা করেন এত রাতে এই ছোট বাচ্চাটা কে। তো উনি চিন্তা করেন উনি পেছন পেছন যাবেন এবং দেখবেন যদি কোনো চোর টোর হয়। চোরের কথা বললাম কারণ এর কিছুদিন আগেই নাকি ওনারা একজন চোরের সংঘবদ্ধ দলকে ধরে ফেলেন। তো উনি মনে করেন হয়তো এইরকম কোনো চোরের দল হবে, হয়তো চোরের সাহায্যকারী। এই চিন্তা করে উনি যে দিক থেকে ফিরে এসেছিলেন মানে ওনার বন্ধুকে ড্রপ করে এসেছিলেন ঠিক ওই দিকে আবার হাঁটা দেন এবং উনি কোনো শব্দ না করেই ওনার বন্ধুর পেছন পেছন যেতে থাকেন, চারদিকে নজর রেখে। মানে ওনার যে বন্ধু সে তখনও বাড়ির দিকে হাঁটতেছে, তার পেছন পেছন হাঁটতেছে সেই 2 থেকে 3 ফিট অবয়বের সেই মানুষের মতো অবয়বের সে ক্রিয়েচারটি, এবং তার পেছনে হাঁটছে ইমতিয়াজ ভাই। তো ইমতিয়াজ ভাই হাঁটতে 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 এক সময় যখন ওনার সে বন্ধু প্রায় বাসার দরজায় চলে যায় তখন ইমতিয়াজ ভাই একটা ডাক দেন পেছন থেকে যে তুই কি ঠিক মতো ঢুকলি?
তো এরকম ডাক দেওয়ার পরে ওনার সে বন্ধু ওনাকে বাড়ির ভিতরেই ঢুকে যায়। ওই অবস্থাতেই তিনি বলেন, হ্যাঁ আমি ঢুকলাম, কোনো সমস্যা নাই। তো এই কথা বলার পর ইমতিয়াজ ভাই দেখেন ওই যে জিনিসটা, ওই যে 2-3 ফিটের যে মানুষটা দেখেছিল, সেই মানুষটা মুহূর্তের মধ্যে সেখান থেকে উধাও হয়ে যায় এবং সম্পূর্ণ জায়গাটি ফাঁকা। তো ইমতিয়াজ ভাই এবার ওনার মনের মধ্যে ভয় কাজ করা শুরু করে। উনি চিন্তা করেন আর বেশি কিছু চিন্তা না করে বা বেশি কিছু না বলে বাসার দিকেই চলে যাওয়া ভালো। তো উনি সেখান থেকে ঘুরে হাঁটা দেন। আগেই বলেছিলাম ওনার বাসার দূরত্ব সেখান থেকে 7-8 মিনিটের হাঁটা পথ। তখন কিন্তু ডিসেম্বর মাস, আপনাদের শুরুতেই বলেছিলাম, এবং ক্ষণক্ষণে ঠান্ডা গ্রাম অঞ্চলে ডিসেম্বর মাসের এই শীতে রাতের বেলা মানুষ তো দূরের কথা, আসলে কোনো কাক পক্ষীর চিহ্ন সেই সময়ে থাকে না। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারাই একমাত্র বুঝতে পারবেন কতটুকু ভয়ানক এবং নিশ্চুপ একটা পরিবেশ গ্রামের মধ্যে তখন বিরাজ করে। আমি জানি, কারণ আমি বড় হয়েছিলাম, বেড়ে উঠেছিলাম গ্রামে। সো এই সমস্ত দৃশ্য বা এই সমস্ত পরিবেশের সাথে কিন্তু আমি খুব বেশি ফ্যামিলিয়ার। যাই হোক, উনি মনে মনে আয়াতুল কুরসি এবং খালেমায়ে তাইবিয়া পড়তে থাকেন। উনি বুঝে যান আসলে এই যে জিনিসটাকে তিনি দেখেছেন 2.5 ফিট 3 ফিট উচ্চতার, এই জিনিসটা ভালো কোনো জিনিস না বা কোনো হিউম্যান বিং না। উনি ওই দোয়া কালাম পড়তে পড়তে বাড়ির দিকে হাঁটতে থাকেন। তবে উনি কিছুটা ভয় পেলেও ওনার একটা আত্মবিশ্বাস ছিল যে ওনার কিছু করতে পারবে না, কারণ ওনার বড় ভাই, ইমতিয়াজ ভাইয়ের বড় ভাই, তিনি হুজুর, এবং হুজুর হওয়ার সুবাদে ইমতিয়াজ ভাইদেরকে অনেক ধরনের এই বিষয়গুলো এড়িয়ে চলার বা এই ধরনের কোনো জিনিস দেখলে কিভাবে নিজেকে রক্ষা করা যায় সে ধরনের দোয়া কালমা, এই ধরনের জিনিসগুলো ওনারা আগে থেকে শিখে নিয়েছিলেন। তো যাই হোক, উনি হাঁটতেছেন এমন সময় চিন্তা করেন জেহের একটা দৌড় দিবেন কিনা। তো আবার এটাও চিন্তা করেন আসলে এই সমস্ত জিনিসের সাথে দৌড়ে কিন্তু পেরে ওঠার কোনো প্রশ্নই আসে না। যাক, উনি হাঁটতে হাঁটতে একটা সময় বাসায় পৌঁছে যান এবং বাসায় গিয়ে উনি ঢুকেন বাসার মধ্যে। তো বলে রাখি, ওনার যে রুমটা ছিল সেটার বাইরের দিকে একটা দরজা ছিল, যার কারণে উনি বাসার সেই রুমটার তালা ওনার কাছে থাকতো, তালা চাবি, যাতে উনি রাত করে বাড়ি ফিরলেও বাড়ির মানুষদের ডিস্টার্ব করতে না হয়। তো উনি বাড়ির ভিতরেই চলে যান। খাওয়া দাওয়া তিনি আর সে রাতে করেননি, সোজা তিনি চলে যান ঘুমাতে। কিন্তু ঘুম ওনার আসে না। এরকম এই পাশ ও পাশ করতে করতে একটা সময় ওনার যখন চোখ লেগে আসে, তখন হঠাৎ করে তিনি একটা সাউন্ড শুনতে পান। কেউ ওনাকে খুব ভারী গলায় বলতেছে, তুইও যা আমিও তা, পেছন পেছন কেন আসলি? ও আমাদের ব্যাঘাত ঘটিয়েছে, তাই ওর পেছন পেছন আমরা গেছি। এরকম একটা কথা শোনার পর উনি মোটামুটি লাফ দিয়েই উঠে যান। আর ঘুমাতে পারেননি সেই রাতে। কিন্তু ঘরের লাইট জ্বালানোর পর তিনি কোনো কিছুই দেখেননি, জাস্ট ওই কথাটুকুই উনি শুনেছেন। পরের দিন উনি ওনার সেই বন্ধুটাকে ফোন দেয়। ও জানায়, ওনার সে বন্ধু জানায় সে আসবে না, কাজে গেছে। ওই দিন রাতে ঠিক আগের মতো ওনারা আবারও আড্ডা দেন, কিন্তু ওনার সে বন্ধু আর আসে না এবং আড্ডার মধ্যেও জয়েন করে না। তো তখন ওনার বাকি যে বন্ধুরা ছিল সবাই মিলে এটা নিয়ে হাসাহাসি করে বলে, ওনার যে একটা বন্ধুর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছিল বলছিলাম, তো তারা মনে করে হয়তো তার সে বন্ধু এই ঝামেলার মধ্যে জড়াতে চাচ্ছে না বা ভয় পেয়ে আড্ডার মধ্যে আর আসতেছে না। তো যাই হোক, এগুলা নিয়ে তারা অনেক হাসাহাসি করে। এবং 2 দিন পরেই ওনার সে বন্ধু ওনাকে ফোন দেয়। তো ফোন দিয়ে ওই বন্ধু ইমতিয়াজ ভাইকে বলেন কিছু জিনিস ওনাকে শেয়ার করবেন। তখন ইমতিয়াজ ভাইও বলে, আমারও কিছু তোকে বলার আছে। তো ঠিক আছে, তখন তার সে বন্ধু তাকে একটা জিনিস কনফার্ম করে যে ওই দিন রাতে সে পেছন থেকে তাকে ডেকেছিল কিনা। তখন ইমতিয়াজ ভাই বলে, হ্যাঁ, আমি তোকে বাড়ির ভেতরে ঢোকার পর আমি ডেকেছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম তুই ঠিকঠাক মতো ঢুকলি কিনা। তো যাই হোক, এরপর তারা
দেখা করে একটা জায়গায়, এবং তার সে বন্ধু মূল কাহিনীটি তাকে বলা শুরু করে। এবার আমি আপনাদেরকে বলবো তার সে বন্ধুর ভাষ্যমতে, বা উনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে। ঘটনাটার শুরু তখন থেকে প্রায় 15-20 দিন আগের। তো তার সে বন্ধু দেখতো সে ঘুমালে তার পাশে কিছু একটা জিনিস দাঁড়িয়ে আছে, এবং একটা সময় সেই জিনিসটা তার কাছে এসে তাকে চেপে ধরে। জিনিসটা মানুষের মতো হলেও তবে খুব খাটো একটা অবয়ব, অনেকটা 7-8 বছরের একটা বাচ্চা যদি হয় ওই হাইটের একজন মানুষ, তবে সে খাটো হলেও সে যে একজন পরিপূর্ণ মানুষের মতো একজন মানুষ সেটা বোঝা যেত। প্রথম দিন সে ভাবছিল হয়তো তার ছোট বোন তাকে ঘুমের মধ্যে ভাবে ডিস্টার্ব করতেছিল। তো এটাই উনি প্রথম দিন চিন্তা করেন, এবং পরের দিনও যখন সেম কাহিনী ঘটে উনি আসলে আর ঘুমাতে পারেননি, এবং তিনি দেখেন জিনিসটা স্পষ্ট উনার পাশেই দাঁড়িয়ে আছে এবং উনার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখার পর মানে ভয়ে উনি ব্যাডের মধ্যে পুরা ঘেমে যান, শরীর বেয়ে ওনার ঘাম পড়তে থাকে, চিৎকারও করতে পারতেছিলেন না, ওনার গলা দিয়ে তেমন কোনো আওয়াজ বের হচ্ছিল না। তো একটা সময় উনি চিন্তা করেন এভাবে দেখতে দেখতে হয়তো একটা সময় আজান দিলে সব কিছু ঠিক হয়ে যাবে, ওনার আর কোনো সমস্যা হবে না। তাই উনি আজান পর্যন্ত ওয়েট করতে থাকেন, এবং একটা সময় যখন আজান শেষ হয়ে যায় তখন তিনি নামাজ পড়ার চিন্তা করলেও উনি ফিল করেন ওনার শরীরের মধ্যে আসলে উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি নাই। তো এভাবে শুয়ে থাকেন। আরও 10টা মিনিট যাওয়ার পর উনি দেখেন ওই জিনিসটার মতোই আরও অনেকগুলা এরকম অবয়ব সাদা কাপড় পরিহিত ওনার দিকে আসতে থাকে, এবং এই দৃশ্যটা দেখার পর উনি আর সহ্য করতে পারেন না, ওনার সবটুকু শক্তি দিয়ে উনি একটা চিৎকার দেন। তো চিৎকার দেওয়ার পরপরই সব যেন হাওয়ায় মিলিয়ে যায়, এবং ওনার আগের ধারণা ছিল আজান দেওয়ার পরে এই ধরনের জিনিসগুলো আর দুনিয়াতে থাকতে পারে না, কিন্তু ওনার আসলে ধারণাটা সেদিন বদলে যায়, কারণ তিনি দেখেন ফজরের আজানের পরেও এদের উৎপাত থামে না। যাই হোক, ওনার সেদিনের ঘুম এবং সব কিছুই সেদিনের মতো শেষ হলো। উনি ঘেমে ঘুম থেকে উঠে যান, মানে ব্যাট থেকে উঠে যান, সারাদিন এটা নিয়ে চিন্তা করতে থাকেন, এবং একটা সময় ওনার পরিবারের সবাইকে যখন জানায় তখন ওনার মা বলেন হয়তো সে স্বপ্ন দেখেছে। যাই হোক, উনি কিন্তু স্পষ্ট দেখেছেন, এবং উনি জানতেন কিভাবে কি হয়েছিল পুরোটা রাত। উনি আসলে কাউকে বোঝাতেও পারতেছিলেন না এবং জিনিসটা নিতেও পারতেছিলেন না। কিন্তু বাসায় যখন উনি আসলে জানিয়েছিলেন, তো বাসা থেকে ওনার বড় ভাই ছিল, বড় ভাইকে ওনার সাথে থাকার জন্য বলা হয় রাতে, এবং সেদিন রাতেই ওনার সাথে ওনার বড় ভাইও ঘুমাতে বেডে আসেন। তো ওনার বড় ভাই ওনার পাশেই ঘুমাচ্ছিলেন। উনি কিন্তু খুব সাহসী মানুষ ছিলেন, মানে রাতের বেলা উনি মাছ ধরতেন, এদিক সেদিক লাইট নিয়ে ঘোরাফেরা করতেন, এরকম একজন মানুষ। তো উনি সেদিন রাতে যখন ওই ইমতিয়াজ ভাইয়ের বন্ধুর পাশে ঘুমাচ্ছিলেন, পাশে উনি একটা টর্চ লাইট রাখেন, এবং একটা সময় তিনি খেয়াল করেন ওনার ব্যাডের পাশেই অনেক মানুষজন ফিসফিস করে কথা বলতেছে, মানে অনেক মানুষের সাউন্ড। উনি এই ফিসফিসানি শব্দতে ওনার মানে ঘুম ভেঙে যায়, এবং তিনিও স্পষ্ট দেখলেন তাদের ব্যাডের পাশেই ওই যে অবয়বগুলার কথা ইমতিয়াজ ভাইয়ের বন্ধু বলেছিল তারা দাঁড়িয়ে আছে এবং ওনাদের দিকেই তাকিয়ে আছেন। তো সাথে সাথে তিনি করলেন কি, ওনার যে লাইটটা ছিল টর্চ লাইট সেটা তিনি মারেন, এবং সেইটা মারার সাথে সাথে জিনিসটা মানে ওই যে অবয়বগুলা সেগুলা সব হাওয়ায় মিলিয়ে গেল। তো ওনার ভাই যখন এই কাহিনীটা দেখেন নিজ চোখে, পরিবারের সবাই বিশ্বাস করতে বাধ্য হয় যে ওনার সাথে আসলে খারাপ কিছু ঘটতেছে, মানে প্যারানর্মাল কোনো কিছু ঘটতেছে। তো তারা চিন্তা করেন তাকে একটা হুজুরের কাছে নিয়ে যাবে, কারণ এই বিষয়টা কোনোভাবেই স্বাভাবিক না। কিন্তু যেই হুজুরের কাছে নিয়ে যাবেন, খবর নিয়ে তারা দেখেন উনি চট্টগ্রামের কোনো একটা হসপিটালে ভর্তি আছেন। তো ওনারা করেন কি, অন্য আরেকজন হুজুরের কাছে নিয়ে যান। যাই হোক,
ওই হুজুরের কাছে নিয়ে গিয়ে আসলে কোনো লাভ হয় না, কারণ তিনি কার্যকরী কোনো আমল দিতে পারেননি এবং ইমতিয়াজ ভাইয়ের বন্ধুর প্রবলেমটাও কোনোভাবে সলভ হয়নি। তো একটা কথা জানায়, তারা কেউ মানে তাদের পরিবারের উপর বা তাদের উপর কালো জাদু করেছে, এই ধরনের একটা চিন্তাধারা তাদের মনের মধ্যে বদ্ধমূল হয়। কারণ তাদের যে চাচার পরিবার ছিল তাদের সাথে নাকি তাদের জায়গা জমি নিয়ে কিছুটা বিরোধ ছিল এবং চলমান একটা সমস্যা ছিল। তো তারা হয়তো ভেবে নেই প্রথমের দিকে তাদের পরিবারের মানে তার চাচার পরিবারের কেউ হয়তো তাদেরকে কালো জাদু করেছে এবং সেটার প্রভাবে হয়তো এই ধরনের কাহিনীগুলা তার সাথে হচ্ছে। যাই হোক, ইমতিয়াজ ভাইয়ের বন্ধু পরের রাত থেকে ওই যে হুজুরের সাথে দেখা করেছিল সেই হুজুরের নির্দেশনা মোতাবেক ইয়াসিন সূরা এবং আরও কিছু দরুদ পড়ে ঘুমাতে যান, কিন্তু আসলে লাভ কোনো কিছু হয় না। তিনি দেখেন ওই যে অবয়বগুলা, সেই অবয়বগুলা ঠিক রাত যখন গভীর হয় বেডের পাশে দাঁড়িয়ে থাকে এবং এক দৃষ্টিতে খুব রাগী একটা দৃষ্টি মনে হয় ওনাদের দিকে তাকিয়ে আছেন। তো এই সমস্যাটার যখন আসলে চলতে থাকে, ওনাদের পরিবারের অবস্থা খুব খারাপ হয়, তারা কি করবেন বুঝতে পারেন না। সেই সাথে সমস্যাটা আরও বেশি জোরালো হয়, সেটা হচ্ছে কিছুদিন রাতের বেলা দেখলেও একটা সময় তারা নাকি, বিশেষ করে ইমতিয়াজ ভাইয়ের সে বন্ধু, দিনের বেলাও সেই জিনিসগুলাকে বাড়ির আশেপাশে ঘুরতে দেখেন। তো এই যখন অবস্থা হয় আপনারা বুঝতে পারতেছেন, দিনের বেলাও যখন এই ধরনের কাহিনী ঘটতে থাকে তখন আসলে ভয়ের মাত্রাটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় এবং আতঙ্কের মাত্রাটা কোথায় গিয়ে পৌঁছায় সেটা একমাত্র যাদের সাথে ঘটে তারাই বুঝতে পারবেন। তো এভাবেই মূলত ইমতিয়াজ ভাইকে সব বর্ণনাগুলো দিতে থাকেন তার সে বন্ধু, এবং তিনি ইমতিয়াজ ভাইকে প্রতিদিন বাসা পর্যন্ত দিয়ে আসতে বলতেন, অনলি বিকজ ওই জিনিসগুলো তাকে ডিস্টার্ব করতো এবং তার কোনো ক্ষতি করবে সেই ভয়ে মানে তাকে সবসময় সাথে নিয়ে যেত। আর তিনি আর একটা কথা বলেছিলেন, প্রায় সময় যখন ওনাদের সাথে আড্ডা দিত ইমতিয়াজ ভাইদের সাথে তাদের সে বন্ধু, তিনি নাকি সেই সময়টাতে একটু হালকা অনুভব করতেন, মানে তার মনের মধ্যে ভয়টা তেমন একটা কাজ করতো না। তো এই কাহিনীগুলা ওনার বন্ধুর মুখে শোনার পর ইমতিয়াজ ভাই বলেন, যাই হোক তুই গত 2 দিন কই ছিলি? তখন তার সে বন্ধু জানায়, ওই যে হুজুরটার সাথে দেখা করার কথা ছিল সেই হুজুরটা নাকি সুস্থ হয়ে ফিরে আসে এবং ইমতিয়াজ ভাইয়ের বন্ধুর বাসায় আসে, তাকে দেখে হাজিরা বসান। হাজিরা হচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে হাজিরা বলে, মানে জিনের মাধ্যমে যখন কোনো তদবির করা হয়, জিনের মাধ্যমে যখন কোনো সমস্যা সলভ করার চেষ্টা করা হয় তখন যে আসন বসায় সেটাকে চট্টগ্রামের ভাষায় হাজিরা বলে। তো হাজিরা বসানোর পর সেই হুজুর দেখেন আসলে ইমতিয়াজ ভাইয়ের বন্ধুকে কেউ কোনো কালো জাদু করেনি, তার সে বন্ধু জিনদের চলাচলের জায়গায় প্রস্রাব করেছিল এবং সেই জিনগুলা ছিল খুব ভালো জিন, পরহেজগার জিন, বামুন জিন। তো বামুন জিনের কাহিনী আপনারা আগেও শুনেছেন, আমি জানি না শুনেছেন কিনা, আমি শুনেছিলাম তারা কিন্তু খুব বদ মেজাজি হয়, খারাপ হলে তো কথাই নাই, মানে এদের পাল্লা থেকে এদের থেকে মুক্তি পাওয়া কিন্তু খুব বেশি কঠিন একটা কাজ। এমনিতে তারা ভালোর ভালো, কিন্তু খারাপ হলে খুব ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হতে পারে। এই কারণেই মানে তার সে বন্ধুকে ওই জিনগুলা এভাবে প্রতিনিয়ত ডিস্টার্ব করতেছিল এবং তার সে বন্ধু তিনিও আসলে স্বীকার করেন এরকম নাকি এক রাতে আড্ডা দিয়ে বাসায় ফেরার সময় বাড়ির সামনেই মানে বাড়ির একটু দূরে উনি হঠাৎ করে প্রাকৃতিক চাপে উনি চিন্তা করেন উনি প্রস্রাব করবেন এবং তিনি আসলে 7-5 চিন্তা না করেই সে জায়গায় তিনি প্রস্রাব করেন। তো যে জায়গায় তিনি প্রস্রাব করেন সেই জায়গাটাই ছিল আসলে ওই জিনগুলার চলাচলের পথ এবং তাদের সেই মুহূর্তে চলাচলে ব্যাঘাত ঘটে। তো এই ব্যাঘাত ঘটার কারণে তারা তাকে শারীরিকভাবে ক্ষতি না করলেও বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে, ভয় লাগাতে থাকে এবং ঘুমের মধ্যে ডিস্টার্ব করতে থাকে। তো হুজুর তাকে কিছু তুলা পরা দেন এবং সরিষা তেল পরা দেন, যেগুলো ওনাকে শরীরে মাখতে বলেন এবং কানের মধ্যে লাগাতে বলেন এবং সেই সাথে তাকে
নিষেধ করে দেন ঘরের বাইরে রাত্রির বেলা এই ধরনের প্রাকৃতিক ডাকে সাড়া যেন না দেয়। তো এটা আসলে খুব খারাপ কাজ, খুব রিস্কি একটা কাজ। আপনারা যারা করেন তারাও এটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, বিশেষ করে রাতের বেলা যেখানে সেখানে প্রস্রাব করার কাজটা একদমই করবেন না। আর ওই যে বামুন জিনগুলা, তাদের নাম হচ্ছে গদ্রগঙ্গা জিন, তারা আসলে আমাদের চারপাশেই থাকে। তারা খুব বদমেজাজি স্বভাবের জিন, তারা খুব একটা মানুষকে ডিস্টার্ব করে না, কিন্তু রেগে গেলে মানুষের পেছন তারা ছাড়ে না। তো ওই হুজুর তাকে এই ধরনের বিধিনিষেধগুলা দিয়ে যায় এবং তাকে বলেন আগামী 2 দিন নামাজ পড়তে হবে, দরুদ পড়তে হবে এবং জিকির আজগার করতে হবে, ঘরের বাইরে যাওয়া যাবে না। তো সে কারণে তার সে বন্ধু একদম সব কিছু থেকে দূরে চলে যায় এবং 2টা দিন ঘরের মধ্যে নামাজ কালাম পড়তে থাকেন, সব কিছু হুজুরের নির্দেশনা মোতাবেক করতে থাকেন এবং আস্তে আস্তে ওনার এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তো মনের যে ভয় ছিল সেটা কাটতে আরও কয়েকদিন লাগে এবং সেটা আসলে মনের মধ্যেই থাকে। ভয়টা তো একবার পেয়ে গেলে সেটা দূর করা সম্ভব না, কিন্তু ওনার সাথে আর তেমন কোনো প্রবলেম হয়নি। সেই সাথে ইমতিয়াজ ভাইয়েরও একটা জিনিস ক্লিয়ার হয়, সেদিন উনি যে জিনিসটার পেছন পেছন গিয়েছিলেন এবং ঘুমের মধ্যে শুনেছিলেন আমিও যা তুইও তা, সেটার আসলে মূলত অর্থ ছিল আমিও মুসলিম জিন, তুইও মুসলিম মানুষ। সে আমার কাজে ব্যাঘাত ঘটিয়েছিল, সে কারণে আমি তাকে ডিস্টার্ব করতেছিলাম বা তাকে উদ্বেক্ত করতেছিলাম। তুই আমার পেছন পেছন গেছিলি, সেজন্য আমিও তোর বাসায় আসছি। তো এটাই ছিল সেই জিনটার আসলে ভাষ্য। সেটা পরবর্তীতে ইমতিয়াজ ভাই ক্লিয়ার হন আর কি, এবং তিনিও এই সমস্ত বিষয়গুলোতে সতর্ক হয়ে যান। তো এটাই ছিল আসলে ইমতিয়াজ ভাইয়ের স্যান্ড করা ওনার বন্ধুর সাথে গোটা একদম বাস্তব একটা অভিজ্ঞতা। তিনি বলেছেন এখানে কোনো মিথ্যার কোনো আশ্রয় তিনি নেননি এবং 100% সত্য একটা অভিজ্ঞতা। ওনার আরও কিছু অভিজ্ঞতা উনি শেয়ার করবেন বলতেছেন। আশা করি তিনি দেরি না করে ওনার যত জানা স্টোরি আছে আমাদেরকে সেন্ড করে দিবেন এবং আমরা অবশ্যই আমাদের চ্যানেলে শেয়ার করে দিব।